নতুন এক ভাই যে সেদিন আসলো, সেই আসছে গত ক্লাসে চলে আসলো যে, আরে কি একদিন আসে এক ক্লাসে। আচ্ছা দেখেন, ঠিক আছে আমরা শুরু করে দিই। 4:20 বেজে গেছে। আমরা গতদিন আলোচনা করছিলাম একটা ভিজিটিং কার্ডে কিভাবে আমাদেরকে টেক্সটগুলো লিখতে হয়। টেক্সটের কিছু রুলস আমরা আলোচনা করছিলাম। আর আমরা আলোচনা করছিলাম যে টেক্সটের সামনে যে আইকনগুলো, মানে টেক্সটটা কিসের টেক্সট, সেটা ফোন, ইমেল, ওয়েবসাইট, এটা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আমরা কতগুলো আইকন ইউজ করছিলাম। তো আজকে আমরা সেগুলোই করব, পাশাপাশি ওগুলো ক্রিয়েট করে একটা কমপ্লিট বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। আমরা এখন যেটা বলছি যে আমাদের এই ভিজিটিং কার্ডটার সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এবং আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে একটা সেফটি এরিয়া মেনটেন করতে হয়, যে সেফটি এরিয়াটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কতটুকু জায়গার মধ্যে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলো রাখতে হবে। এই কারণে আমরা যেটা করি, একটা সেফটি এরিয়া তৈরি করে নেই। আমরা একটা সেফটি এরিয়া তৈরি করে নিলাম, যেই এরিয়াটা হচ্ছে 3.25 বাই 1.75 ইঞ্চি। এখন আমরা যেটা বলছিলাম যে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখবো না, না রেখে এটাকে আমরা শেপ দিয়ে রিপ্লেস করে নেব। আচ্ছা, রিপ্লেস কেন করতে হয় এইটা পরে আপনাদেরকে বোঝাবো, যে কেন এখনই আমরা করতে পারি। অনেকেই যেটা করে, আমি দেখছি অনেকে যেটা করে, এটার উপরেই ডিজাইন করে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনি আর বলতে পারেন, ভাই আমার তো সাদা ব্যাকগ্রাউন্ডই, আমার তো ব্ল্যাক হবে না, তাহলে আমার এইটাকে চেঞ্জ করে শেপ নেওয়ার কী প্রয়োজনটা কোথায় হবে সেটা আমরা পরে যখন দেখাবো তখন বুঝবেন। কারণ হচ্ছে যে সবাই যেভাবে কাজ করে আমরা তাদের চেয়ে একটু আলাদাভাবে কাজ করি। একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যখন বায়ারকে ফাইল ডেলিভারি দিতে হয় তখন বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে হয়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ফটোশপ ফরম্যাট, ইলাস্ট্রেটর ফরম্যাট, ইপিএস ফরম্যাট, পিডিএফ ফরম্যাট। এখন এই এআই, ইপিএস, পিডিএফ এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, ঠিক আছে। আর একটা সফটওয়্যার, এটা ফটোশপ, আর একটা সফটওয়্যার দিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো সেই ইলাস্ট্রেটর ফাইলগুলো আপনি দিতে না পারলে সে আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না, আপনাকে ওগুলো অবশ্যই দিতে হবে। এখন আপনি যদি ফটোশপে ডিজাইন করেন, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আপনি তাহলে বলতে পারেন যে ভাই তাহলে আমরা ইলাস্ট্রেটরে কাজ করি। আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আবার যেটা প্রবলেম হবে, আমরা যে ডিজাইনগুলো করি এগুলো বায়ারকে প্রথমে তো দেখাইতে হয়, তাই না? তো বায়ারকে দেখানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে হয়, বিভিন্ন ধরনের মকআপের আশ্রয় নিতে হয় প্রেজেন্টেশন করার জন্য, যাতে করে সেটা দেখতে আরও আকর্ষণীয় হয়, লুক্রেটিভ হয়। এটা করার জন্য আমাদেরকে মকআপ ইউজ করতে হয়, অথবা প্রেজেন্টেশন পারপাসের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের মকআপ ইউজ করতে হয়, ওগুলোকে বলা হয় মকআপ। এখন ওই মকআপগুলো আবার ইলাস্ট্রেটরে করা যায় না, মকআপগুলো করতে হয় ফটোশপে। এখন আপনি যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন, সেখান থেকে ফাইল সেভ করেন, করার পর সেটাকে আবার ফটোশপ দিয়ে ওপেন করেন, করে যদি আপনি মকআপের মধ্যে ঢুকান, এইগুলো করতে আপনার একটা ডিজাইন সাবমিট করতে গেলে দেখবেন যে 20 মিনিট লেগে গেছে। আর ততক্ষণে দেখবেন যে অবাক হবেন যে একটা কন্টেস্ট যখন নামে 1 ঘন্টার মধ্যে 100 এন্ট্রি করে, 1 ঘন্টার মধ্যে। সারা পৃথিবীর লোকজন কাজ করছে, তার মধ্যে বাঙালিরা হচ্ছে সুপারফাস্ট। এরা মনে করেন যে একদম 1 ঘন্টার মধ্যে 100 এন্ট্রি দেওয়া শেষ। আমি আপনাদেরকে দেখাবো এগুলা লাইভ ক্লাস চলতে দেখাবো যে কীভাবে 100 এন্ট্রি করে। কোনো একটা দিন যে হুট করে আমরা দেখবো যে একটা নতুন কন্টেস্ট নামছে, রিফ্রেশ দেবেন, দেখবেন যে 1 ঘন্টার মধ্যে 100 এন্ট্রি শেষ। এখন সেই 100টার মধ্যে যদি আপনার কমপক্ষে 10 থেকে 15টা না থাকে, তাহলে আপনি প্রথমেই বায়ারের নজরে আসতে পারবেন না। তার মানে কি 1 ঘন্টাতে আপনাকে কমপক্ষে 15 থেকে 20টা ডিজাইন সাবমিট করা হয় ওই 100টার মধ্যে। তাহলে কি হবে, আপনি বায়ারের নজরে চলে আসলেন। আর একবার বায়ারের নজরে চলে আসলে সে কন্টিনিউয়াসলি আপনার ডিজাইনগুলো ফলো করবে। কারণ কি, প্রথমে আপনার ডিজাইন তার ভালো লাগছে, কিন্তু প্রথমে যদি আপনি নজরে আসতে না পারেন, এখন 2 দিন পরে এসে দেখা গেলো যে 500 ডিজাইন পড়ে গেছে। আর এই 500-এর মধ্যে আপনাকে সে আর খুঁজবে না। কিন্তু যেটা হয়, প্রথমে আপনার ডিজাইনটা তার পছন্দ হয়ে গেছে, আপনাকে রেটিং করছে, 4 স্টার দিছে, 5 স্টার দিছে, তাহলে পরবর্তীতে যেটা হবে, আপনি তো আরও মডিফাই করে দেবেন, আরও ডিজাইন দেবেন, সে আপনার ডিজাইনগুলো আবার নতুন করে দেখবে। আগে সে বলবে যে ঠিক আছে তুমি ওরগুলো দেখিয়ে, দেন সে অন্য মানুষের ডিজাইনগুলো দেখবে। এই কারণে আমাদেরকে খুব দ্রুত কাজ করতে হয়। আচ্ছা, এখন আমরা যদি ইলাস্ট্রেটরে কাজ করি, তাহলে কিন্তু একটা ডিজাইন করতে অনেক সময় লাগবে। ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে, সেভ করতে হবে, দেন এটাকে আবার মকআপের মধ্যে ঢুকাইতে হবে, আবার সেটা শো করাইতে হবে। কিন্তু ফটোশপে যদি করি, জাস্ট একটা ট্যাব থেকে কপি করবো আর একটা ট্যাবে পেস্ট করবো, মানে অর্ধেক সময়টা বেঁচে যাবে আপনার। এখন আবার ওদিকে পড়লে হচ্ছে আবার ইলাস্ট্রেটর ফাইল তো আবার দেওয়া লাগবে, কোন দিকে যাবেন এখন আপনি? যদি ডিজাইন পছন্দ করে তাহলে আবার ইলাস্ট্রেটর ফাইল দেওয়া লাগবে, আবার ইলাস্ট্রেটরে কাজ করলে এখানে টাইম বেশি লাগে।
সেই কারণে আমরা এমন একটা টেকনিক বের করছি, ফটোশপে কাজ করবো, ওরে ফাইল দেবো ইলাস্ট্রেটর। বোঝা গেল? ফটোশপে ডিজাইন তৈরি করবো, কিন্তু ওকে ফাইল দেবো ইলাস্ট্রেটর। এখন এটার জন্য আমাদেরকে ফটোশপে ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে করে এইটা আমার ইলাস্ট্রেটরে গিয়ে সাপোর্ট করে। এখন আপনি যদি এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা রাখেন তাহলে এটা ইলাস্ট্রেটরে সাপোর্ট করবে না। বুঝতে পারলাম? এই কারণে আমার এটা সাদা হওয়ার পরও আমাকে এটা ডিলিট করে দিয়ে একটা শেপ দিয়ে রিপ্লেস করে নিতে হবে। সেটা কি হবে? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি আপাতত, যেহেতু আমি আপাতত ডিজাইন করতেছি, ব্লিড এরিয়া নিয়ে আমরা আপাতত কোনো কথা ভাববো না। এখন আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি কি করলাম, এই শেপের ডাবল ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম। দেখেন, জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটাকে রিপ্লেস করে দিলাম একটা শেপ দিয়ে। কারণ হচ্ছে যে ইলাস্ট্রেটরে আমরা যতগুলো ফাইল দেখি এগুলোকে বলা হয় ভেক্টর ফাইল। ইলাস্ট্রেটরে যদি আপনি কোনো কিছু দেখেন, আচ্ছা তাহলে আর একটা কথা বলতে হয়, গ্রাফিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স কি, যেটার শেষ আছে, মানে আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তারপরে আর ওটাকে কোনো খুঁজে পাবেন না। উদাহরণস্বরূপ আমি যদি এখানে একটা শেপ ক্রিয়েট করি, ধরেন আমি একটা কি ক্রিয়েট করব, আমি একটা যে কোনো ধরনের আমি একটা বাটারফ্লাই ক্রিয়েট করবো এখানে। আচ্ছা, একটা আমি বাটারফ্লাই ক্রিয়েট করলাম, আমি একটা বাটারফ্লাই ক্রিয়েট করলাম, এটা কালার দিলাম রেড। তাহলে এইখানে যে শেপটা আমরা দেখতেছি, ফটোশপে যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে মনে রাখবেন ফটোশপে যত কিছু আমরা করি সেটা রাস্টার গ্রাফিক্স। এখন মজার বিষয় দেখেন, এইটাকে আবার আমরা সেম জিনিসটাকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করলাম। একই জিনিস, হ্যাঁ তাই না? এখানেও যা আছে ফটোশপে যা আছে ইলাস্ট্রেটরে তো তাই গেল না। এখানে একটা শেপ, এখানে একটা বাটারফ্লাই, এটা ইলাস্ট্রেটর ফাইল, এটা শেপ, এটা একটা বাটারফ্লাই। এখন দেখেন আমি এখানে এটাকে জুম করা শুরু করলাম, বড় করা শুরু করলাম, শেষ বড় করতে করতে ফেটে গেছে। আপনার আর এই অরিজিনাল লুকটা থাকবে না। আপনি ইলাস্ট্রেটরে যান, এটাকে বড় করেন, টেনে টেনে একদম ঢাকা নিয়ে যান, আমেরিকায় নিয়ে যান। যত এখানে আমি 64,000% জুম করছি, তারপরে দেখেন কোনো কিছু বের হয়নি, তার মানে এখন পর্যন্ত সে ফাটে নেই। এই কারণে এটাকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স, মানে এটার কোনো শেষ নেই, ইনফিনিটি। আপনি যে কোনো ডিজাইন করেন, এটা আপনি যত বড় সাইজের ইচ্ছা আপনি তত বড় করতে পারবেন। আপনি এটাকে বিভিন্ন কাজ ইউজ করতে পারবেন। ধরেন আপনি তাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছেন, ভিজিটিং কার্ডের ডিজাইনটা তার পছন্দ হয়েছে, সে চাচ্ছে ওটা দিয়ে একটা বিলবোর্ড বানাবে। এলিমেন্ট চেঞ্জ করবে, কন্টেন্ট চেঞ্জ করবে, ডিজাইনটা সে ইউজ করবে, কথা বোঝেন? এখন সে চাইলে কি করবে, ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নিয়ে, বড় সাইজের আর্টবোর্ড নিয়ে ওই ভিজিটিং কার্ডের ডিজাইনটাকে বড় করে একটা বিলবোর্ড বানাতে হবে। এটা সম্ভব। কিন্তু আপনি যদি ফটোশপে একটা ভিজিটিং কার্ড তৈরি করেন, সেটাকে যদি সে একটা A4 সাইজও করে, তাও ফেটে যাবে। A4 মানে হচ্ছে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর যেখানে একটা বিলবোর্ড করতে মনে করেন যে 200 ইঞ্চি বাই 400 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে গ্রাফিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, একটা রাস্টার গ্রাফিক্স। আর এই কারণে বাইরে বলে আমাকে ভেক্টর ফাইল দাও, আমাকে ইলাস্ট্রেটর ফাইল দাও, ইলাস্ট্রেটর ফাইল দাও, ইপিএস ফাইল দাও, পিডিএফ ফাইল দাও। কারণ আমাদেরকে যেটা করতে হয়, এগুলো আমাদেরকে ওই ফাইলগুলো অবশ্যই থেকে প্রোভাইড করতে হবে, তা নাহলে সে নেবে না। আচ্ছা, এই কারণে আমরা শুরু থেকে এমনভাবে ডিজাইন করবো যাতে করে আমার ওই ডিজাইনটাকে আমি, যেমন দেখেন এইটাকে আমি কি করলাম, ডিজাইন করলাম না করে আমি এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারছি না, পারছি নাকি? আসলে ইলাস্ট্রেটর আমি কি অন্য কিছু তৈরি করছি? এখানে আমি বাটারফ্লাই তৈরি করছি, করি নাই, কিন্তু দেখেন এখানে নিয়ে আসছি, সেটা ভেক্টর হয়ে গেছে। এখন কীভাবে হলো সেটা আমাদেরকে জানতে হবে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন এটা একটা শেপ আছে, আমি যদি এটাকে রাস্টার করে দিই, এখানে কোনো চেঞ্জ হয়েছে? এখানে কোনো চেঞ্জ হবে না। আগেও শেপ থাকাতেও যা ছিল এখনও তাই আছে, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এখন যদি এইটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এটা আর ভেক্টর হবে না। কারণ কি, এখানে এটা কি জেনারেল লেয়ারে পরিণত করে ফেলছি, এটাকে আমি শেপে রাখি দিই। আর ভেক্টর আবার শেপ ছাড়া অন্য কোনো কিছুকে ইলাস্ট্রেটর আবার ভেক্টর করতে পারবে না। সাধারণ একটা জেপিজিকে সে ইলাস্ট্রেটর ভেক্টর বানাইতে পারবে না। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে কাজ করতে হবে। তাহলে কি হবে, কাজ করবো আমি এক জায়গায়, হয়ে যাবে সব জায়গার জন্য। তার মানে কি আমার কাজ কমে গেল, ইলাস্ট্রেটর নিয়ে খুব একটা মাথা কামাইতে হবে না। এই কারণে আমরা যতগুলো ডিজাইন আছে সব আমি ফটোশপে করি। অনেকে অবাক হয় কেমন সম্ভব, তারা ওই টেকনিকটাই জানে না। ফটোশপে ডিজাইন করে যে ইলাস্ট্রেটরে সেটা ফাইল দেওয়া যায়, এই টেকনিকটা ওরা জানে না। এই কারণে আপনি যদি কাউকে যে জিজ্ঞাসা করেন যে ফ্লায়ার কিসে করো, করবে ইলাস্ট্রেটরে করো, আর আমি ফ্লায়ার ফটোশপে করি।
আমার কাছে কোনো পার্থক্য নেই, কারণ আমি টেকনিক জানি যে আমি ওর ফাইল দেবো, ওর ক্ষমতা নেই ও বলবে যে এটা ফটোশপ দিয়ে করা, কারো ক্ষমতা নেই যে বলবে এটা ফটোশপ দিয়ে করা, বলবে যে হ্যাঁ এটা তো ইলাস্ট্রেটর ফাইল, এটা তো ইলাস্ট্রেটর দিয়ে করা। এই আচ্ছা, সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা গতদিন যেটা করলাম, আমরা বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আসছিলাম, আমরা টেক্সট ইউজ করছি, আমরা আইকন ইউজ করছি। আজকেও আমরা সেম ঘটনা ঘটাবো। এরপরে আমরা যেটা করবো, এটাকে একটা পরিপূর্ণ একটা রূপ দেবো, একটা ভিজিটিং কার্ডের। আচ্ছা, এটার জন্য আমরা যেটা গতদিন বলছিলাম, আপনি গতদিন আসেন নাই না? আচ্ছা, আমরা গতদিন বলছিলাম যে আমরা ভিজিটিং কার্ডে বিভিন্ন ধরনের ইনফরমেশন লেখার জন্য টেক্সট টুল ইউজ করি, এবং গতদিন আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট ফন্টে করছিলাম। আজকে আমরা যেটা বলবো যে আমরা ভিজিটিং কার্ডের জন্য নির্দিষ্ট কতগুলো ফন্ট ইউজ করি, এই ফন্টগুলো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেগুলো ইনস্টল করে সেই ফন্টগুলো ইউজ করবেন। তার মধ্যে খুবই জনপ্রিয় কিছু ফন্ট আছে যেগুলো ভিজিটিং কার্ডের জন্য ইউজ হয়। তার মধ্যে হচ্ছে ল্যাটো, রোবোটো, ওপেন সেন্স, প্রক্সিমা নোভা, গোথাম, তারপরে আপনার হেলবাটিকা, হ্যাঁ, এদিকে আপনার বেবাস নিও, এদিকে আপনার এরকম এই ধরনের 8 থেকে 10টা ফন্ট আছে, যে ফন্টগুলো আপনি চাইলে ঘুরে ফিরে এগুলো ইউজ করতে পারেন। আমরা ম্যাক্সিমাম 4 থেকে 5টা ইউজ করি, এর বেশি ইউজ করি না। কারণ কি, এই ফন্টগুলোতে ইউজ করলে ভিজিটিং কার্ডটা সুন্দর দেখা যায়। তাহলে এগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে আর ফন্ট নিয়ে মাথা ঘামাইতে হবে না। আচ্ছা, তার মধ্যে দেখেন একটা ফন্ট আমি যেটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি, সেটা হচ্ছে প্রক্সিমা নোভা। এই ফন্টটা অনেক সুন্দর। যেমন আমি দেখেন গতকালকে ওই যে $296 যে কাজটা করলাম, সেটা কিন্তু একটা প্যাকেজ ছিল, শুধু লোগো ছিল না, সেটা ছিল লোগো, বিজনেস কার্ড, ইনভেলাপ, লিটার হেড, সবগুলো একটা প্যাকেজ, অনেকগুলো ফাইল দেওয়া লাগছে তাকে। বিজনেস কার্ডটা আবার 2 ধরনের, একটা হচ্ছে পার্সোনাল, একটা জেনারেল। তো ওইখানে যে আমি প্রথম যে ডিজাইনটা করলাম সেটা ছিল, কিন্তু আপনারা দেখেন আমি কিন্তু ওরে কতগুলো ফাইল দিছি, এআই ফাইল দিছি, পিএইচডি দিছি, ইপিএস দিছি, পিডিএফ দিছি, কিন্তু আমি কাজ করছি এইটাতে শুধু ডিজাইনটা করছি আমি ফটোশপে, আর বাকি ফাইলগুলো কিন্তু ওরা আমি দিয়ে দিছি। তাহলে এটা ছিল ওই ভিজিটিং কার্ডটা, ঠিক আছে, যেটা ও পছন্দ করছে। একটা ডিজাইন দিছি, একটাই পছন্দ করছে। আমি ওর একটা ডিজাইন দিচ্ছি যে এটা তোমার ভিজিটিং কার্ড, ও বলে হ্যাঁ ওকে ওকে এটা ফাইন, পারফেক্ট, আর কোনো কথা বলেনি। আচ্ছা, এখানে কিন্তু যখন ফাইনালি ফাইল দিচ্ছি তখন কিন্তু দেখেন 3.75 সহই আছে, দেখেন আছে না, এই যে বাইরে। আর কিন্তু যখন আমি ওর ফাইলটা দেখাইছি তখন কিন্তু দেখাইছি এইটা, এই যে ডিজাইনটা যখন দেখাইছে এইটা, আর যখন দিলাম তখন কিন্তু 3.75/2.25। এখানে দেখেন, এখানে যে ফন্টটা আমি ইউজ করছি, কি ফন্ট, প্রতিবন্ধ। এখন এইটার আবার এইটার আমি ফ্যামিলি ইউজ করছি। নামের ক্ষেত্রে কি করছি, বোল্ড, কত সাইজ, কত 10, যেটা আপনাদেরকে বলছি। দেখেন আমি যা করি তাই আমার স্টুডেন্টকে শেখাই, তার মানে আপনারা আমার ডুপ্লিকেট তৈরি হবে। আমি কখনো কোনো কিছু লুকাই না যে আমি একটা টেকনিক ইউজ করবো আর আপনাকে আমি একটা ভুয়া টেকনিক শেখাবো, সেটা আমি কখনো করি না। এই কারণে যেটা হয়, কদিন পর দেখা যাবে যে আমার কন্টেস্টে আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছেন, আপনি উইন করছেন। এখন আমি যদি আপনাকে আমি এই সব জিনিসগুলো না শেখাই, তাহলে তো আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারবো না যে আপনি মার্কেটপ্লেস থেকে ইনকাম করবেন, পারবো? বলতে পারবো না। আর আমাদের কিন্তু বলতে হবে, নাহলে তো আপনি আস্থা পাবেন না। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে কি করছি, প্রক্সিমা নোভা ইউজ করছি, বোল্ড ইউজ করছি, 10 ইউজ করছি, স্ট্রং ইউজ করছি, আর দেখেন এখানে লিডিং কত ইউজ করছি, যা বলছি তাই। আচ্ছা, এটা গেলো, তাহলে এটা গেলো তার নাম, এটা তার টাইটেল ওনার, এটা হচ্ছে তার ফোন নাম্বার, মোবাইল ফোন, ইমেল, আর এটা ওয়েবসাইট। এখন এইগুলো কোথায় কীভাবে বসাবো না বসাবো সেগুলো ধাপে ধাপে আমরা শিখবো, তখন আমরা বুঝবো। আর এটা তার অ্যাড্রেস, আর এই লোগোটা এটা তৈরি করা আমি তৈরি করে দিচ্ছি। এটা গেল ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডগুলো কীরকম হয়, ব্যাক সাইডে কী কী এলিমেন্ট থাকে, এগুলো আমরা একটু পরে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। তাহলে এখানেও যে ফ্রন্টটা ইউজ করা আছে সেটাও কিন্তু প্রক্সিমা নোভা। এক্ষেত্রে আমি কি ইউজ করছি, সেমিবোল্ড, একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা কালারফুল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে টেক্সটগুলো একটু হাইলাইট করতে হয়। এই হচ্ছে ধরেন একটা ভিজিটিং কার্ডের পরিপূর্ণ রূপ। আচ্ছা, সব আছে ওটা, এটা না সবগুলো থাকবে না, যে ফন্টের যে ফ্যামিলি। আর কিছু কিছু ফন্টের আছে সেমিবোল্ড নাই, ওর শুধু রেগুলার আছে, বোল্ড আছে, আর ধরেন মনে করেন আছে, মিডিয়াম আছে, থাকতেই পারে। সেটা কোন ফন্টের ফন্ট? তো হাজার, আমার এই কম্পিউটারে এখন মিনিমাম 2500 ফন্ট ইনস্টল করা আছে, 2500। এতগুলো ফন্টের মধ্যে কি কোনটার কি আছে মনে রাখা সম্ভব? আচ্ছা, টাইম নিউ রোমান দিয়ে আমরা কখনো বিজনেস করি না, টাইম নিউ রোমান অনেক ব্যাকডেটেড ফন্ট ওগুলো। আচ্ছা, এখন ফন্টের নিয়ে যদি কথা বলেন, ফন্ট আবার হয় বেশ কয়েক ধরনের। তার মধ্যে হচ্ছে একটা ধরন হচ্ছে শেরিফ ফন্ট, ঠিক আছে। ফন্টের প্রকারভেদ যদি আমি বলি, থিওরিক্যাল ক্লাসে চলে এসেছি আমরা, এগুলো দরকার আছে।
ফন্টের অনেকগুলো প্রকারভেদ হয়, তার মধ্যে একটা হচ্ছে শেরিফ ফন্ট, একটা হচ্ছে স্যান্স শেরিফ ফন্ট, একটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট, আর একটা হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং ফন্ট। আচ্ছা, যদি আমরা উদাহরণস্বরূপ দেখাই, আমরা একটা টেক্সট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই যে টেক্সটের অপশন আছে এখানে যান, এইখানে যদি অ্যারো বাটনটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ফিল্টার করতে বলছে, এখানে আপনি ক্লিক করেন, দেখেন শেরিফ ফন্ট, স্ল্যাব শেরিফ, স্যান্স শেরিফ, স্ক্রিপ্ট, ব্ল্যাক লেটার, মনো স্পেস, হ্যান্ড রাইটিং, ডেকোরেটিভ। এখন কোনটা কী ধরনের রূপ এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কি নির্দিষ্ট করে দিতে পারবেন? আমি এখন চাচ্ছি যে আমি এমন ধরনের ফন্ট চাচ্ছি সেটা হবে টাইম নিউ রোমানের মতো, তাহলে সেটা হচ্ছে শেরিফ ফন্ট। এখন দেখেন এখানে সব টাইম নিউ রোমানের মতো ফন্টগুলো শো করবো, সব 90-এর দশকের ফন্টগুলো যেগুলো আগে ইউজ হইতো, এগুলোকে বলা হয় শেরিফ ফন্ট। এখন বায়ার এসে আপনাকে বলে দিল যে তুমি স্যান্স শেরিফ ফন্ট ইউজ করবা, মানে আপনি যদি না জানেন তাহলে আপনি কী ফন্ট ইউজ করবেন? তাহলে এখানে এসে আপনি যেটা করেন, এখান থেকে স্যান্স শেরিফ দিয়ে দেন, তাহলে যেটা হবে এই ফন্টগুলো আর শো করবে না ওখানে। এখানে চলে আসলো মডার্ন ফন্ট, এই স্যান্স শেরিফকে বলা হয় মডার্ন ফন্ট, যেগুলো ওই আপনার শেরিফ ফন্ট থেকে মডিফাই করে ওগুলোকে আপডেট করা হয়েছে। মানে প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে আমরা যদি শেরিফ দিয়ে একটা ফন্ট একটা সিলেক্ট করলাম, ধরেন আমি ক্যামব্রিয়া দিয়ে একটা ফন্ট লিখলাম, এটার সাইজ দিলাম আমি ধরেন 8, আমি একটা নাম লিখলাম, একটা নাম লিখলাম আমি। এখানে যে ফন্টটা আমি ইউজ করলাম এটা হচ্ছে কি ফন্ট? শেরিফ ফন্ট। তো শেরিফ ফন্টের চেহারাটা কেমন হয়? এই যে নামের অক্ষরের নিচে এই ধরনের টান থাকে, এই যে দেখেন, এই যে এখানে নিচে যে ছোট টান, এই যে টান, এই যে টান, এইগুলো টান এরকম থাকে, এর সঙ্গে এই যে একটা মাথা লাগানো, চোখা মাথা লাগানো, এগুলোকে বলা হয় শেরিফ ফন্ট। এখন আমরা যদি এটাকে একটা কপি করি, আমরা যদি স্যান্স শেরিফ দিয়ে ইউজ করি, আমি কি করলাম এখান থেকে স্যান্স শেরিফ ইউজ করলাম, তাহলে স্যান্স শেরিফ একটা ফন্ট যদি নেই, আমি ধরে নিলাম হচ্ছে অ্যাভিনির, অ্যাভিনির দিয়ে যদি লিখি তাহলে দেখেন এখানে কিন্তু এই মাথাগুলো নাই, আছে এই মাথাগুলা, এমএর নিচে মাথা আছে, এইখানে টান মাথা আছে, এই তো মাথা নাই, তাহলে এইগুলো হচ্ছে শেরিফ ফন্ট, আর এগুলোকে বলা হয় স্যান্স শেরিফ ফন্ট। তো আমরা ডিজাইন করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন এই স্যান্স শেরিফ ফন্ট ইউজ করি, এগুলো দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার অনেকগুলো ফন্ট আছে, যেমন হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং ফন্ট, তার মানে যেগুলো হাত দিয়ে তৈরি করা হয়, হ্যান্ড রাইটিং ড্রয়িং করে তৈরি করা হয়। ফন্ট কিন্তু সবাই মানুষ তৈরি করে, সেটা জানেন কি আপনারা? ফন্ট কিন্তু কোনো সফটওয়্যার দিয়ে তৈরি হয় না, মনে রাখবেন। ফন্ট কিন্তু আপনি আর আমাদের মতো মানুষ তৈরি করে। ওরা কী করে? সুন্দর করে সেগুলো খাতার মধ্যে তৈরি করে, আর্ট করে, প্রতিটা ফন্ট লেখে, তারপরে সেগুলোকে ডিজিটালি এই সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ফন্টে পরিণত করা হয়। তো এখন আমরা যদি একটু দেখি হ্যান্ড রিটেন ফন্ট, তাহলে দেখেন এগুলো এই যে এই ধরনের ফন্টগুলো, এগুলো একটু ডেকোরেটিভ, একটু এই ধরনের ফন্টগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হ্যান্ড মানে সিগনেচার টাইপের ফন্ট যেগুলো। তারপরে আরও বেশ কিছু ফন্ট আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে কাজ করবো, আস্তে আস্তে এগুলো জানবো। এগুলো রাতারাতি জানার জিনিস না, কারণ আমি আপনাদেরকে আগেও বলছি যে গ্রাফিক্স ডিজাইন বিশাল বড় একটা পার্ট, অনেক বড় একটা টপিকস। অনেকে আমরা এটাকে এই যে তথাকথিত কতগুলো প্রতিষ্ঠান এগুলোকে 3 মাস 2 মাসের কোর্স বানাই ফেলছি, কিন্তু গ্রাফিক ডিজাইন কখনোই 2 মাস 3 মাসের কোর্স না। আপনি যদি প্রপারলি গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনাকে 4 বছর 5 বছর মেয়াদি কোর্স করতে হবে, যেটা বাংলাদেশে এখন বেশ কয়েকটা ইউনিভার্সিটি শুরু করছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছে, শান্তামরিয়ামে আছে, গ্রাফিক ডিজাইনের উপর 4 বছর মেয়াদি কোর্স, সেগুলো আপনার অনার্স কোর্স। তাহলে সেখানে দেখেন কত বিষয় সম্বন্ধে আলোচনা হবে। তা আমরা যেটা করছি এটাকে একদম খুব শর্টকাটে করে নিয়ে আসছি, যাতে করে আমরা মানুষকে খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে একটা আর্নের সুযোগ করার মতো ব্যবস্থা করে দেবো। কিন্তু আপনি যদি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চান, আপনাকে অবশ্যই এটার পিছনে সময় দিতে হবে, জানার পিছনে, শেখার পিছনে। তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনার ফিউচারটা ব্রাইট হবে, এবং বড় বড় স্বপ্ন দেখতে শুরু করবেন, বড় বড় ইনকাম হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা টেক্সট টুল ইউজ করলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে শুরু করলাম, তখন কাজ করতে গিয়ে অনেক প্রবলেম হয়। সেই জন্য আমরা যেটা করি, এটাকে লক করে দিই। লক করে দিলে কী হবে, আমি ওইটার উপরে যদি অন্য কোনো শেপও ক্রিয়েট করি, তাহলে সেটা দুটো মিলে একটা লেয়ারে পরিণত হবে না। মানে শেপের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি একটা শেপ
লেয়ার নিচ্ছেন, এটা তো একটা শেপ না, শেপ লেয়ার নেওয়ার পরে আপনি যদি এই শেপটা সিলেক্ট করে আরেকটা শেপ তৈরি করেন, তাহলে দুটা মিলে একটা শেপ হয়ে যাবে। দুইটা মিলে যেটা হবে, যদি এই লেয়ারটা সিলেক্ট থাকে আর আপনি যদি ওর উপরে আবার সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি আরেকটা শেপ তৈরি করেন, অনেক সময় যেটা হবে দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে যাবে। তার মানে একটা লেয়ারের মধ্যে দুটো শেপ তৈরি হয়ে যাবে, শেপও থাকবে, ওখানে একটা শেপও তৈরি হয়ে যাবে। তার মানে ওটাকে আপনি আলাদা করতে পারবেন না। এই কারণে আমরা যেটা করবো, এটাকে লক করে নেব, অথবা নতুন কোনো শেপ অথবা কোনো টেক্সট লেখার সময় একটু বাইরে ক্লিক করব, যাতে করে কোনো লেয়ার সিলেক্ট না থাকে। আমরা যখন ডিজাইন ক্রিয়েট করব তখন কোনো লেয়ার সিলেক্ট থাকবে না, ঠিক আছে? তাহলে যেটা হবে, প্রতিটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ার তৈরি হবে, এবং সেটা আমাদের প্রয়োজন ওটাকে এডিট করার জন্য। একটা লেয়ারের মধ্যে হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা বললাম, আমরা টেক্সট সিলেক্ট করলাম, আমরা এখন নাম লিখবো, তো আমরা নামের ফন্ট সাইজটা চেঞ্জ করে নিতে পারি। এখন এইগুলো আপনি প্রথমে লিখেও করতে পারেন, আবার একবার রেডি করেও লিখতে পারেন, যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এখন আপনার ওখানে কী থেকে থাক, আপনি জেনারেলি একটা নাম লিখে ফেললেন যে মার্টিন স্মিথ, জেনারেলি একটা টেক্সট বলে একটা নাম লিখলেন। এখন আপনি চাচ্ছেন যে না, এইভাবে আমি থাকবে না, আমার এটা কি হবে, একটু ক্যাপিটাল লেটারে হবে। আপনি এখন ক্যারেক্টারে চলে যান, এটাকে ক্যাপিটাল লেটার করে দেন। আচ্ছা, এরপরে আপনি চাচ্ছেন যে আপনি এটাকে বোল্ড করবেন, আপনি এখানে এটা বোল্ড করে দেন। এরপরে আপনি চাচ্ছেন যে এটা কালারটা ব্ল্যাক করবেন, এখান থেকে আপনি ব্ল্যাক করে দেন। তার মানে আপনি র্যান্ডমলি এটা লেখা লিখেও আমরা আবার এটাকে কোথা থেকে, এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এটা লেখা লিখলাম, আমি এবার ইন্টার দিলাম, নতুন একটা ভাই কিন্তু ফোন বাজে নাকি, এটা নতুন নিচে একটা লাইন ক্রিয়েট হবে। আমি টাইটেলটা দিলাম জেনারেল ম্যানেজার। টাইটেলটা লিখলাম, লিখার পরে এখন আমি চাচ্ছি যে না, এটাকে আমি মডিফাই করব, এটাকে আমি এখন লোয়ার কেসে লিখবো। তাহলে আমি এখান থেকে এই যে আপার কেসটা লোয়ার কেস করে দিলাম, এখানে চলে আসলো। এখন আমি যেটা করব যে এখান থেকে আমি এটাকে রেগুলার করব, আমি এখান থেকে ফন্টের সাইজটাকে 7 পিটি করে দিব, আমি এখান থেকে লিডিংটাকে 9 পিটি করে দিব। ওকে, তাহলে হয়ে গেল। তার মানে কি আমি র্যান্ডমলি একটা লেখা লিখেও লেখাটাকে আমি কি করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে এটা আমার নাম টাইটেলটা চলে আসলো। দেন আমি এখন চিন্তা করতেছি যে আমি এখন আমার আদার্স যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো লিখবো। আমি জাস্ট কী করলাম, অল্টার চেপে ধরে ওইটাকে ড্রাগ করলাম। অল্টার চেপে ধরে কোনো কিছু তৈরি করলে, ড্রাগ করলে যেটা হয়, আপনার ওটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। আচ্ছা, কপি হয়ে গেল। এখন আমার তো আর নামের দরকার নাই, আমি নামের যে লেখাটাকে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে অবশ্যই আপনি 2বার ডিলিট চাপবেন, তাহলে কী হবে, উপরের যে লাইনটা থাকবে সেটা ডিলিট হয়ে নিচে চলে আসবে। তখন আর কী হবে, উপরে কিন্তু একটা লাইন শো করবে। আচ্ছা, আর টেক্সট যখন আপনারা লিখবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় এইভাবে করে স্পেস দিলাম, নিচে আসলাম, এখন বলেন উপরে কিছু আছে, কিন্তু আপনি যখন অ্যালাইনমেন্ট করবেন, ও এইখান থেকে হিসাব করে অ্যালাইন করবে। ও হিসাব করবে যে এইখানেও একটা লেটার আছে, কারণ হচ্ছে আপনি স্পেস দিচ্ছেন কেন তাহলে। তার মানে মনে রাখবেন, আমরা যখন কোনো টেক্সট লিখবো, লেখার সময় যেন কোনো অবাঞ্ছিত স্পেস না হয়, তাহলে যেটা হবে, আপনি অ্যালাইন করতে পারবেন না। আপনি ওকে অ্যালাইন করতেছেন যে এই এক লাইনে হবে, কিন্তু দেখবেন যে আপনি কমান্ড দিচ্ছেন অ্যালাইনের, কিন্তু অ্যালাইন হচ্ছে না, একটু বাঁকা দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে যে ওখানে একটা স্পেস আছে, ওই স্পেসটাকে হিসাব করে অ্যালাইন করবে। এই কারণে আমরা যখন লেখা লিখবো, লেখা শেষ হয়ে গেলে আমরা দেখবো যে একদম কার্সরটা টেক্সটের সঙ্গে আছে কিনা, মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা। এই যে এখানে একটু দেখেন, এই যে গ্যাপ আছে, এই যে দেখছেন, আছে না এখানে, এই যে দেখা যাচ্ছে আছে। তো এটা যখন না থাকে, তাহলে আমরা কী করলাম, ব্যাকে করলাম। এখন আমি অ্যারোকে দিয়ে দেখি আছে কিনা, নাই নাই নাই। আবার নিচের দিকে নামে দেখেন, নিচে নামে কিনা টেক্সটটা, মানে অ্যারোকে দিয়ে আপনি এটা ট্রাই করে দেখবেন যে নিচের দিকে আবার নামে কিনা। নামতেছে না, তার মানে এটা ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। যে কোনো লেখাকেও আপনি ক্লিক করে, কার্সর দিয়ে ক্লিক করে যদি কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি ডাবল ক্লিক করেন, তাও সিলেক্ট হবে। আচ্ছা, সিলেক্ট হয়ে গেল। এখন চাইলে আপনি এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিতে পারেন, টেক্সটটাকে রিমুভ করে দিয়ে এখানে আপনি ইনফরমেশনটা অ্যাড করে দিলেন। ধরেন আমি একটা ইনফরমেশন দিলাম যে 259। আচ্ছা, এটা একটা ধরেন ফরম্যাট, আমেরিকান একটা মোবাইলের ফরম্যাট। তো এইগুলো ইউজ করলে ডিজাইন দেখতে সুন্দর লাগে। আর আপনি যদি 1 2 3 4 5 6 দিয়ে করেন, ভালো লাগবে না। টেক্সটেই অনেক কাহিনী ভাই, টেক্সট দিয়ে আপনার ডিজাইনটাকে আপনি যত সুন্দর করতে পারেন, এই টেক্সটেরই খেলা হবে শুধু, আর কোনো কিছু নাই, ডিজাইন কোনো কিছু থাকবে না।
ভিজিটিং কার্ডের মধ্যে শুধু লোগো আর টেক্সট, আর কিছু থাকবে না, এনাফ, ওইটা ডিজাইন বায়ারের পছন্দ হবে। আচ্ছা, এরপরে আসেন আমরা এখানে মনে করেন যে ওর এটার ফোন নাম্বার আর ওর মোবাইল নাম্বার দিলাম। তো মোবাইল নাম্বার দিলাম আমরা মনে করেন যে আপাতত আমরা এরকম ডামি ইউজ করলাম, ও পরে দিয়ে দিল, ঠিক আছে। ও পরে কী করলো, ও দিয়ে দিল, আমরা আপাতত ডামি ইউজ করলাম। এরপরে আমরা কি করলাম, এখান থেকে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমি কি করলাম, info@your email. আর কিছু দরকার নেই, অ্যাড্রেস দরকার নেই, শর্টকাটে থাকলো। আর এটা লিখলাম www.yourweb। লিখে দিলাম। তাহলে দেখেন লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা বলছিলাম যে আমরা এই ধরনের টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি, আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, যেটা ফোন, এটা মোবাইল, এটা ইমেল, এটা ওয়েবসাইট, আমরা বিভিন্ন ধরনের আইকন ইউজ করি। তো আমরা আইকন ইউজ করার জন্য যেটা বলছিলাম যে আমাদের কাছে একটা আইকনের টেমপ্লেট আছে, যেটা আমরা তৈরি করছিলাম আমাদের কাজের সুবিধার জন্য, এটা আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা ওখান থেকে আইকন ইউজ করবেন। এখন এইখানে চারটে আইকন সাজানো আছে দেখে এই চারটাই ইউজ করতে হবে এটা জরুরি না, মানে আপনি নতুনত্ব করার চেষ্টা করবেন। এখানেও কতগুলো আইকন আছে, এখানেও আইকন আছে, এখানে আইকন আছে, এগুলো ট্রাই করেন। এখানে একটা আইকন আছে, কোনটা দিয়ে সুন্দর লাগে? সব যায়, দেখাবো, আসতেছি আমরা। তাহলে এইগুলো থেকে আমরা যে কোনো ধরনের আইকন আমরা নিতে পারি, তবে সেটা রিলেটিভ আইকন হইতে হবে। আপনি এখন ফোনের আইকনের জায়গায় দিয়ে রাখছেন মেইলের আইকন, হবে না, অবশ্যই সেটা ফোনের সাথে সামঞ্জস্য থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা আমাদের দরকার কি কি, কোন কোন আইকন দরকার, তাহলে আমাদের দরকার এই সেটটা। আমরা চাচ্ছি যে এখানে ফোন থাকবে, মোবাইল থাকবে, ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এখান থেকে এই চারটাকে মুভ টুল দিয়ে এমনভাবে ড্র্যাগ করবো যেন বাইরের কোনো কিছু না ছোঁয়া পড়ে। কীভাবে ড্র্যাগ করলাম দেখেন, এইভাবে ড্র্যাগ করলাম, বাইরের কোনো কিছু ছোঁয়া পড়ছে পরে না, আমি এইভাবে ড্র্যাগ করছি। এখন এইখানে কোনটা কোনটা লেয়ার তৈরি সিলেক্ট হচ্ছে আমার সেটা দেখার দরকার নেই, কারণ এখানে কয়েকশো লেয়ার আছে, খুঁজে বের করার কোনো টাইম নেই আমার। আমি এইভাবে করে ড্র্যাগ করলাম, তার মানে এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি আস্তে করে এইভাবে ধরে এইখানে এই আমার যে ট্যাবটাতে নিয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে যখন আসলো তখন আমরা যেটা করব, একদম ওপরেরটাকে মিলাই নেব। ওপরেরটাকে আমরা শুধু ওপরের আইকনটার সাথে ওপরের লাইনটার একটা চোখের আন্দাজে আপনি একটা ব্যালেন্স করে নেন। আচ্ছা, এখন আপনি বলেন যে ভাইয়া চোখের আন্দাজে ব্যালেন্স করা অনেক কঠিন। আচ্ছা, তাহলে আমরা সেটাও সহজ করে দিই। সেটা কীভাবে সহজ করব, আমরা রুলার থেকে একটা গাইড নিয়ে এসে আপনি দেখবেন যে আমাদের যে লেটারগুলো আছে, লেটারগুলোর একটা মিডল পয়েন্ট পাবেন। যেমন আমি যদি 8কে সিলেক্ট করি, তাহলে এটা 8-এর মিডল পয়েন্ট। আপনি যদি 0কে সিলেক্ট করেন, তাহলে 0-র একটা মিডল পয়েন্ট পাবেন। আপনি যদি প্লাসের কথা চিন্তা করেন, তাহলে একটা মিডল পয়েন্ট পাবেন। তাহলে ওখানে গিয়ে আটকায় দেন, আটকায় দিয়ে এখন আপনার যে আইকনটা আছে এটাকে আপনি ওই লাইনটার, আচ্ছা এখন দেখেন এখানে চারটা একসঙ্গে সিলেক্ট আছে দেখে আমি নড়াচ্ছি, একসঙ্গে নড়তেছে। আপনি এখন কী করেন, বাইরে একটা ক্লিক করেন, এই যে বাইরে ক্লিক করলে দেখেন আর কোনো লেয়ার সিলেক্ট নেই। তাহলে এখন কী হলো, আমি এখন চাইলে একটা লেয়ারকে এইভাবে করে ক্লিক করলাম, করে অ্যারো কি দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে যে এটা ঠিক আছে, চোখের আন্দাজে একটু দেখলাম ঠিক আছে। তাহলে এটা যদি ঠিক আছে, এখন যেটা করেন, এই গাইডটাকে টেনে এই ও এর মিডিল করেন, এই যে ও এর মিডিল করলাম। এখন এই যে আইকনটা আছে এটাকে একটা ক্লিক করেন, মাউস দিয়ে এটা জাস্ট ক্লিক করে অ্যারো কি দিয়ে ডাউন অ্যারো কি ক্লিক করেন। মোটামুটি মিডিল হচ্ছে না, চোখের আন্দাজে 19-20 ব্যাপার না, কিন্তু 15-20 করা যাবে না। 19-20 হলে কিন্তু ওটা অত চোখে পড়ে না, কারণ এটা ছোটো জিনিস, তো বড় করে দেখতেছি দেখি খারাপ লাগে, কিন্তু ছোটো হলে বুঝতে পারা যায় না যে এগুলো অ্যালাইন ঠিক মতো হয়নি। এখন আমরা সবার উপরেরটা ঠিক করলাম, নিচেরটা ঠিক করলাম, বাকিগুলো আর ঠিক করবো না, বাকিগুলো অটো ঠিক করবো। কী করবো, আমরা এই চারটা আইকনকে একসঙ্গে সিলেক্ট করবো। কীভাবে সিলেক্ট করবো, কন্ট্রোল চেপে ধরে ওপরেরটাকে ধরবো আর শিফট চেপে ধরে নিচেরটাকে ক্লিক করবো। তাহলে চারটা আইকন একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে কী করবো, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবো। ভার্টিক্যালি মানে লম্বালম্বিভাবে ডিস্ট্রিবিউট করবো। ডিস্ট্রিবিউট মানে একটা আরেকটার সাথে নির্দিষ্ট ব্যবধানে বসে যাবে। ক্লিক করলাম, সেগুলো অটোমেটিক বসে গেল, ঠিক আছে। আচ্ছা, অটোমেটিক বসে গেল। এখন আমি একটু কনফিউজ যে এগুলো কি একই লাইনে আছে কিনা, স্ট্রেট লাইনে আছে কিনা, আঁকাবাঁকা হয়ে আছে কিনা। এটা করার জন্য আমি যেটা করবো, আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা যেটা মনে করবেন, খেয়াল রাখবেন যে কোন দিক থেকে আপনি অ্যালাইন করতে যাচ্ছেন, লম্বালম্বি করতে যাচ্ছেন না আড়াআড়ি করতে যাচ্ছেন, ভার্টিক্যালি না হরিজেন্টালি। আপনি যদি ভার্টিক্যালি যদি কোনো কিছু করতে চান, তাহলে আপনি সবসময় ইউজ করবেন এই ভার্টিক্যালি। এখানে আইকনটা আপনাকে বলে দেবে যে আপনি কীভাবে করতে যাচ্ছেন।
তা আমার এই আইকনগুলো আছে কীভাবে, ভার্টিক্যালি আছে, তাহলে অবশ্যই আমাকে ভার্টিক্যালি সেন্টার করতে হবে। আমার যদি আইকনগুলো যদি পাশাপাশি থাকতো তাহলে আমাকে কী করতে হইতো, হরিজেন্টালি সেন্টার, মানে আইকনগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে, আপনি এগুলোর সঙ্গে একটু বুঝতে হবে যে কোনটাতে আমি কখন কোনটা প্রেস করবো। তাহলে আমি দেখতেছি যে এইখানে আমার আইকনগুলো আছে লম্বা লম্বাই হবে, তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করতে হবে। ভার্টিক্যালি সেন্টার ক্লিক করলে এগুলো সবগুলো একটা লম্বা লম্বি লাইনে সেন্টার হয়ে যাবে। এই যে সেন্টার হয়ে গেল, দেখেন অটোমেটিক চলে এসছে। এখন আমি আর এটার দিকে তাকাবো না যে ওটা সমান আছে কি নেই, ও জায়গা মতো বসে গেছে, ফাইনাল। এখন আমি কী করবো, এইটাকে এখানে উঠাই দিয়ে আসলাম। এখন আমরা যেটা করবো যে এই যে টেক্সটটাকে আছে, টেক্সটটাকে এই যে টেক্সটের লেয়ারটা এটাকে একটু গ্যাপ রাখবো, ব্যবধান রাখবো, একবারে এইভাবে লাগাই দেবো না, অথবা একবারে আবার এত গ্যাপও রাখবো না, একটু ব্যালেন্স করে যে যেটাতে ভালো লাগে। এই যে ধরেন এইভাবে করে ভালো লাগতেছে, এইভাবে করে রেখে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনার যদি মনে হয় যে ওয়েবসাইটের আইকনটা ঠিক আছে কি নাই, কোনোটা যদি মনে হয় যে এটা মনে হয় একটু নিচে নামছে, আপনি কী করতে পারেন, একটু অ্যারোকে দিয়ে একবার একটু ভাষায় দিলেন, হ্যাঁ, কারণ ভাষায় দিলে তাহলে কিন্তু ডিস্ট্রিবিউট আবার নষ্ট হয়ে গেল। তাহলে আবার আপনাকে কী করতে হবে, আবার এই 4টা আইকনকে ধরে আবার ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে কিন্তু ও আবার জায়গা মতো বসে যাবে, একটা নড়াইলে বাকিগুলোর পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডিস্ট্রিবিউট করে ফেললাম। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউট হয়ে গেল, এখন এটা কিন্তু পুরোপুরি আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই 5টা জিনিসকে ধরে একটা গ্রুপ করে ফেললাম, তাহলে কি এটা একটা সেট হয়ে গেল, এটা কমপ্লিট একটা সেট। এখন এই সেটগুলো আমরা কীভাবে কোথায় কীভাবে বসাবো সেটা নিয়ে আমাদেরকে এখন বিষয় আলোচনা করতে হবে। এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এখন আমরা যেটা করব যে এই ওপরের এটা একটা সেট আর এটা পুরোটা একটা সেট, এই দুইটা সেটের মধ্যে আমাদেরকে এখন অ্যালাইন করতে হবে। এখন কোথায় কিভাবে বসাবো এগুলো আমাদেরকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। এখন আমি চাচ্ছি যে এমনভাবে চাচ্ছি যে এই আইকনের সেটটা জাস্ট এর নিচে থাকবে। এখন এখানে দেখেন এইটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাহলে এইটাকে আমরা দিয়ে দিলাম কন্ট্যাক্ট ইনফো, আর এই যে নিচে যে নামটা দেখতেছি আর টাইটেলটা দেখতেছি এটাকে একটা গ্রুপ করলাম, এটার নাম দিয়ে দিলাম নেম অ্যান্ড টাইটেল, নেম অ্যান্ড টাইটেল, এটা একটা গ্রুপ করলাম। এখন আপনি বলতে পারেন যে এখানে তো একটা লাইন, তাহলে আপনি মনে রাখেন যে একটা যে কোনো এলিমেন্টকেও আমরা গ্রুপ করতে পারি, একাধিক লেয়ারকেও গ্রুপ করতে পারি, একটা লেয়ারকেও গ্রুপ করতে পারি। এখানে একটা লেয়ারটা কী হয়েছে, গ্রুপ করলে যেটা হয় দেখতে সুন্দর লাগে। এখন আমি চাচ্ছি যে আমার নামটা উপরে আছে, আমার লেয়ারটা উপরে থাক, তাহলে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটুকু উপরে নিয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এই দুটো একসঙ্গে অ্যালাইন হবে, আমি এখন কী করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন কোন দিকে অ্যালাইন করতে যাচ্ছি, বাম দিকে, ডান দিকে, ও মিডিলে, কোন দিকে, বাম দিকে, লেফট অ্যালাইন করতে যাচ্ছি। তাহলে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের এটা হচ্ছে লেফট, তাহলে আমি লেফট অ্যালাইন করলাম, তাহলে দেখেন লেফটে অ্যালাইন হয়ে গেল। তাহলে লেফটে যদি অ্যালাইন হয়ে গেল, তাহলে এখন আমি এই দুটাকে ধরে একটা গ্রুপ করে দিলাম, পুরোটা এখন কয়টা, একটা গ্রুপ, একটা সেট। এখন আমি যদি চাই যে এটাকে আমি বিভিন্ন জায়গায় মুভ করাবো, তাহলে আমি কিন্তু আর এইভাবে করে মাউস দিয়ে মুভ করা যাবে না। মাউস দিয়ে যদি মুভ করেন তাহলে অ্যালাইনমেন্টগুলো আবার নষ্ট হয়ে যাবে। এখন এটা যদি আপনি মুভ করতেই চান তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন এই কোনটাকে, এই যে গ্রুপটাকে। এখন আপনি যেখানে খুশি, এখন আপনি যেটা করেন যেখানে খুশি সেটাকে এখানে নিয়ে যান, যেখানে খুশি সেখানে নিয়ে যান, সে আর অ্যালাইন নষ্ট হবে না, কারণ কি সে একটা গ্রুপের মধ্যে ট্রান্সফর্ম হিসেবে আছে। আপনি চাচ্ছেন যে এটাকে এইখানে বসাবেন, আপনি চাচ্ছেন যে এটাকে এইখানে বসাবেন, আপনি চাচ্ছেন যে এটাকে এইখানে বসাবেন, তবে এখানে বসাতে চাইলে আবার আপনাকে অ্যালাইন চেঞ্জ করতে হবে, কারণ এখানে আপনি এই কাজটা করছেন লেফট অ্যালাইনের জন্য, কিন্তু আপনি যদি এইদিকে কাজ করেন তাহলে আপনাকে প্রপার আবার অ্যালাইনটা চেঞ্জ করতে হবে, সেটা আমরা দেখতেছি কীভাবে করতে হয়। কারণ আমি আপাতত চাচ্ছি যে এটা আমার কোথায় বসবে, এখানে বসবে। এখন আমরা বসার ক্ষেত্রে আবার যেটা হবে যে অবশ্যই সেফটি লাইনের ভিতরে হইতে হবে, এইভাবে সেফটি লাইনের সাথে লাগাই দেবো না, যদি না আমার এই টেক্সটগুলো অনেক বড় হয়ে যায়। অনেক টেক্সটগুলো এমন অনেক সময় হয় যে এত বড় ওয়েবসাইট, এত বড় পর্যন্ত আসছে ওয়েবসাইট, আবার এই পাশ থেকে অ্যাড্রেস আসছে এত বড় পর্যন্ত। এখন আমি চাইলেও ওইটাকে আর সেফটি লাইন থেকে একটু ভিতরে রাখার কোনো সুযোগ নেই, একদম গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে সেটা না হয় মেনে নেওয়া যাবে, কিন্তু এখন আপনার অনেকগুলো ফাঁকা জায়গা, সেক্ষেত্রে আপনি লাগাই দেবেন, দরকার নেই লাগাই দেওয়া দরকার। তখন সেক্ষেত্রে আপনি একটু চাইলে কী করতে পারেন, একটু সেফটি লাইনের ভিতরেই থাকলেন, ক্ষতি নেই। কিন্তু যদি আপনারা এলিমেন্ট যদি হয় একদম বড় বড়, লেখা যদি বড় বড় হয়, ইনফরমেশন যদি বড় বড় হয়, সেক্ষেত্রে আপনারা একদম সেফটি লাইনে যদি লেগেও দেন তাও কোনো ক্ষতি নেই। কারণ এমন না যে আপনার প্রিন্ট করার সময় এই পর্যন্ত কাটবে, এটা কল্পনাও করা যায়। এটা বাংলাদেশের কোনো প্রিন্টিং কোম্পানি না যে আপনাকে এত দূর পর্যন্ত কাটতে গিয়ে ব্যবহার করবো, ওরা এক চুল পরিমাণে কম বেশি হয় না, কিন্তু তারপরেও আমরা সেফটি রুলটা মেনটেন করব, আমরা আমাদের গাইডলাইনটা ফলো করেই কাজ করব। তার মানে আপনি যদি একদম এর সঙ্গে লাগাই দেন কোনো সমস্যা নেই।
তাও হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার সেটা নির্ভর করবে আপনার যে কন্টেন্টগুলো, আপনার যে টেক্সটগুলো সেটার উপর। টেক্সট যদি অনেক বড় বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যদি টেক্সট যদি হয় ছোটো, তাহলে আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, এখন এই যে গ্রুপটা তৈরি হলো এটাকে কিন্তু আমরা কখনো আর মুভ টুল দিয়ে ড্র্যাগ করবো না। যদি আমি পুরো গ্রুপটাকে একসঙ্গে নড়াচড়া করাইতে চাই, মুভ করাইতে চাই, আমি কী করবো, এটাকে সিলেক্ট করে এভাবে করে অ্যারো কি দিয়ে ড্র্যাগ করবো। তাহলে কী হবে, আমাকে আর ওখানে ট্রান্সফর্মও করতে হবে না। আর যদি আপনি অ্যারো কি দিয়ে করতে না চান, কেন অ্যারো কি দিয়ে অনেক সময় লাগে। আচ্ছা, এখন অ্যারো কি দিয়ে করতে সময় লাগতেছে, এটাকে আবার একটু ফাস্ট করা যায়। অ্যারো কি প্রেস করার সময় শিফট চেপে ধরবে। আপনি যদি শিফট চেপে ধরেন তাহলে একটু দ্রুত যাচ্ছে। আপনি যদি শিফট ছেড়ে দেন, এই দেন আস্তে স্লো হয়ে গেল। শিফট ধরেন, এখন দেখেন এই যে দ্রুত যাচ্ছে। তার মানে আপনি শিফট চেপে ধরে এটাকে একটু দ্রুত মুভ করাইতে পারবেন যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা মনে করেন চাইলাম যে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত এটা থাকবে, তাহলে এটা থাকলো। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে অ্যাড্রেসও থাকবে। কি থাকবে, আমাদের অ্যাড্রেস থাকবে। এখন আমরা চাচ্ছি যে অ্যাড্রেসটাকে কোথাও লিখতে। এখন আমার যে টেক্সটগুলো আছে এটা তো রেডি আছেই, তাহলে আমি আবার কেন টেক্সট দেবো। আমি জাস্ট কী করলাম, অলটার চেপে ধরে টান দিলাম, একটা অলটার চেপে ধরে কী করলাম, টান দিলাম। তাহলে কী হলো, ওর জায়গায় থাকলো, একটা কপি হয়ে এদিকে চলে আসলো। এখন আমরা এটাকে কী করলাম, এটাকে আমরা এই গ্রুপ থেকে বাইরে করে নিয়ে আসবো, এই গ্রুপের মধ্যে রাখবো না, কারণ এই গ্রুপের মধ্যে থাকলে আবার অ্যালাইনমেন্টে ঝামেলা হয়ে যাবে। মনে রাখবেন যেটা কপি হয়েছে সেটা কিন্তু এটাকে আপনি কী করেন, এটাকে গ্রুপের বাইরে নিয়ে আসেন। তাহলে এটাকে আপনি অফ করে দেন, এটাকে একটা গ্রুপের মধ্যে রাখেন, তাহলে ও গ্রুপ আলাদাই থাকলো, এই গ্রুপটা কী থাকলো, আলাদাই থাকলো, আর টেক্সট শুধু আলাদা হয়ে আসলো। এখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে। এখন আমরা অ্যাড্রেসের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, তবে আমরা যেটা করবো ইন্টারন্যাশনাল ফরম্যাটটা ইউজ করব। ওরা যেটা করে, ওরা এই ধরনের ফরম্যাট ইউজ করে অ্যাড্রেসের ক্ষেত্রে। সেটা আমরা কী করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে স্ট্রিট নেম, সুইট, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এই ফরম্যাটে অ্যাড্রেসগুলো হয়। তাহলে আমরা এইভাবে করে রেখে দিলাম। এখন দেখেন এইটা করতে গিয়ে নিচের দিকে একটা লাইন আবার ব্লিঙ্ক করতেছে, তার মানে নিচের লাইন তৈরি হয়ে গেছে। না, আমি ব্যাকে গিয়ে ওটা উপরে নিয়ে যাবো, আমার নিচের কোনো লাইন নেই। এখন আপনি এটাকে কিভাবে রাখতে চান সেটার উপর আপনাকে চিন্তা করতে হবে। আপনি এখন যদি চান যে এটা এইভাবেই থাকবে, তো দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে না এটা এই দিকে থাকবে, রাইট অ্যালাইন নিয়ে থাকবে, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, এটাকে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এতক্ষণ লেখাগুলো লিখছিলাম লেফট অ্যালাইনে, এখন যেহেতু আমি এটাকে রাইটে রাখবো, অবশ্যই তাহলে আমার টেক্সটটাকে রাখতে হবে রাইট অ্যালাইনমেন্টে। আচ্ছা, তা না রাখলে কি হবে, না রাখলে কি হবে, ধরেন আমি এইভাবে রাখছি, এখানে রাখছি, ভালো কথা। এখন সে তো এটাকে এডিট করবে, এটা তো আর কোনো অ্যাড্রেস না। এখন এডিট করতে গিয়ে কোনো কারণবশত তার অ্যাড্রেসটা বড়, তো কোন দিক চলে গেল, একদম ডাইনে গেল এবং গাইডলাইনের বাইরে চলে গেল। তার মানে সে এটা ইউজ করতে পারবে না, সেটা ইউজ করতে পারবে না। কিন্তু আমি যদি এইটাকে এখন এই ডামি রাখি, আর আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে কী করলাম, রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। রাইট অ্যালাইন করে দিয়ে এটাকে আমি কী করলাম, এখানে রাখলাম, সাপোজ এখানে রাখলাম। এখন সে এটাকে এডিট করবে, মডিফাই করবে অ্যাড্রেসটাকে। এখন সে মডিফাই করে যাই করুক না কেন, সে কিন্তু আর এটা তার সীমানার বাইরে যাবে না। কোথায় যাবে না, সীমানার বাইরে যাবে না, এদিকেই বাড়বে, আর কিন্তু ডান দিকে বাড়বে না। তার মানে কি আমার সেফটি লাইনের এদিকে আর জিনিসটা আসতেছে না। সে যদি যাই করুক না কেন, এডিট করুক না কেন, সেটা এখানেই থাকবে। তা আমরা ধরেন আমরা আগের অবস্থানে ফিরে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, তাহলে আমার এখানে অ্যাড্রেসও থাকলো। এখন অ্যাড্রেসটা যে আসলো, এখন ধরেন অ্যাড্রেসটা এখানেই আছে। অ্যাড্রেসটা কোথায় আছে, এইখানে আছে। আমি এখন কী করবো, অ্যাড্রেসটাকে এখানে ইয়ে করবো। তাহলে এখন আমি যেটা করবো, এইটা একটা সেট, এটা একটা সেট। আমি চাচ্ছি যে অ্যাড্রেসটাকে আমি এই লাইনের সঙ্গে মিল রেখে রাখবো। তাহলে আমি যেটা করতে পারি, এই দুটোকে সিলেক্ট করে এখন আমি কিন্তু কাজ করবো কোথায়, এই যে বোটোমেজ, অ্যালাইন বোটোমেজ, দেখেন বোটোমেজে চলে আসলো। সে কিন্তু এই লাইনের সাথে অ্যালাইন হয়ে গেল। এই যে ঘুম ধরছে, রাত জেগে আমি ঘুমেও না, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে কি হলো, বোটমে কিন্তু অ্যালাইন হয়ে গেল। তাহলে বোটম অ্যালাইন হয়ে গেল। এখন যেটা বিষয় হচ্ছে, আপনি এটাকে চাচ্ছেন যে না এদিকে আর একটু সরাইতে, আপনি যদি মাউস দিয়ে নড়ান তাহলে আবার কিন্তু অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেল। তাহলে আপনি আর মাউস দিয়ে নড়াইন না, তাহলে কী করেন, আপনি এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে অ্যারো কি দিয়ে ডান দিকে নেন, ডানে নেন বামে নেন, অ্যালাইন নষ্ট হবে না। কিন্তু উপরে আর নিচে করলে অ্যালাইন নষ্ট হয়ে গেল, কারণ সে তো ওই লেভেলে অ্যালাইন হয়ে আছে। এখন উপর নিচে গেলেই অ্যালাইন নষ্ট হয়ে গেল। আপনি যেটা করতে পারেন, আপনি এইভাবে করে ডানে বাঁয়ে শিফট চেপে ধরে করে ফেললেন। তাহলে ধরেন এখানে এটা চলে আসলো। এখন এটা মোটামুটি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, যে এইটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা এখানে লোগো অ্যাড করব। আমরা এখানে লোগো অ্যাড করব। তাহলে এখন আমরা লোগো কীভাবে অ্যাড করব, কোথায় পাবো সেই লোগোগুলো? তা আপনাদের কাছে আপাতত লোগো না থাকলে আপনারা যেটা করবেন, গুগলে যাবেন, গিয়ে লিখবেন লোগো,
সার্চ দেন লোগো নামে, ইমেজে ক্লিক করেন, এখানে দেখেন অনেকগুলো কোম্পানির লোগো আছে। তো ধরেন আমরা এই লোগোটা ইউজ করতে চাচ্ছি, কোন লোগোটা এদের, এবং মজার বিষয় লোগোটা পিএনজি ফরম্যাটেই আছে, আমার খাটনিও করা লাগলো না। আমি রাইট বাটন ক্লিক করে কী করলাম, সেভ দিব। এখন বিষয়টা হচ্ছে যে পিএনজি ফাইলকে আপনি কপি করে এখানে যে পেস্ট করলে আর পিএনজি থাকবে না, জেপিজি হয়ে যাবে। অতএব আপনাকে কী করতে হবে, ওটাকে ডেস্কটপে সেভ করতে হবে। আবার এটা আছে এসভিজি ডকুমেন্টে, ঝামেলা আছে, এইটা হবে এসভিজি ফরম্যাটটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। মানে এটা এসভিজি ফরম্যাট হচ্ছে ওয়েবসাইটের জন্য, এটা আবার ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করা যায়, মজার বিষয় যে এটা ভেক্টর। আচ্ছা সমস্যা নাই, এটা যেহেতু আমাদের এখানে আসছে, তাহলে আমরা এখন কী করবো, ওই লোগোটাকে আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসবো। আমরা চলে যাবো ফাইলে গিয়ে এখান থেকে দুইটা অপশন আছে, কি কে কিছু বললেন? হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্লেস ইমবেড আর হচ্ছে প্লেস লিঙ্ক। প্লেস ইমবেড কী জিনিস, প্লেস লিঙ্ক কী জিনিস, এই দুটো একটু জানা দরকার। প্লেস লিঙ্ক হচ্ছে জাস্ট মানে ঘটনাটা কী ঘটে আমি আপনাকে দেখাই। প্লেস ইমবেড করলাম, এখন সে বলতেছে যে আমাকে ফাইলটা দেখাই দিতে বলতেছে, তো আমি দেখাই দিলাম যে ফাইলটা আছে আমার কোথায়, ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করছি, তাই না? এখন যেহেতু ওইটা ছিল এসভিজি ফরম্যাট, সেই কারণে এই শো করবে, ওটা কিন্তু জেনারেলি শো করবে না। আমি যদি এখানে একটা প্লেস করি, এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে, চলে আসছে কিন্তু আইকনটা। এখন এটা অনেক বড় হয়ে গেছে, আমাকে এটা কী করতে হবে, ছোটো করতে হবে। আমি ট্রান্সফর্ম করে এটাকে ছোটো করতে পারি, ভালো কথা। এটা ইমবেড করে এইরকম আসলো। আবার আমরা যেটা করতে পারি, ফাইলে গিয়ে প্লেস লিঙ্কে ক্লিক করতে পারি। প্লেস লিঙ্কে করে এই সেম কাজটাই করলাম আমি, এটা আসলো, এখানে আসলো না, আসলো তো, একই তো ঘটনা ঘটলো, পার্থক্য তো কিছুই হলো না, তাই না? ইমবেড করেও যা হলো, লিঙ্ক করেও তো তাই হলো, তাই হয়েছে না? এখন আমি কাজটা করছি, এখন আমি এটাকে সেভ করলাম কোথায়, ডেস্কটপে, কার্ড ফন্ট নামে ফাইলটা আমি সেভ করছি। আপাতত আমি কাজ করবো না, আমার টাইম নেই, আমি এখন ব্যস্ত। এখন এদিকে আবার কোনো কারণে এই ফাইলটা ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেছে, সরি কোনটা ডিলিট করলাম, এই ফাইলটা ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেছে, হইতে পারে না? ওটার তো দরকার নেই, আমার তো কাজ আমি করছি। এখন আমরা দেখি তো, আমরা ওই আমাদের ফন্ট কই গেল, ওরে বাবা, এই তো হাজার ফাইলের ভিড়ে কোথায় যে হারাইলো, কই গেল ফন্ট, কার্ড ফন্ট সি নামে আছে, দেখেন সি, ফাঁকা করা লাগবে আমার ডেস্কটপ, আচ্ছা না এখানে কার্ড, এই কার্ড ফন্ট, এটাকে এখন আমি ওপেন উইথ ফটোশপ দিলাম। কি বলতেছে, খুঁজে পাচ্ছে না ইমেজটা, বলতেছে ইমেজ খুঁজে পাচ্ছি না আমি, কারণ আমি ডেস্কটপ থেকে ডিলিট করে ফেলছি এটা। তার মানে আপনি যদি লিঙ্ক করিয়া বাইরে কোনো ফাইল দেন, ডেস্কটপ দিয়ে পাঠাবেন নাকি হবে, লোগো তো আপনার ডেস্কটপে, ও যখন ওপেন করবে তখন করবে যে লিঙ্ক মিসিং, ফাইল মিসিং, লিঙ্ক নাই, তাহলে এখন কই পাবে সে? তার মানে ভুলেও কোনোভাবে ওটা লিঙ্ক করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা ওপেন করি, আমরা এটাকে করব, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই দেখেন বারবার এই কমান্ডটা আসবে, ওপেন করলে এই কমান্ডটা আসবে, বলবে যে এই যে লাল চিহ্ন হয়ে আছে, পাচ্ছে না সেই ইমেজকে খুঁজে। মনে রাখবেন, তাহলে কখনোই আমরা ওটাকে কি করবো না, লিঙ্ক করবো না, সবসময় আমরা প্লেস ইমবেড করবো। আচ্ছা প্লেস ইমবেড করে এখন আমি কি করলাম, আমি তোমার ডিলিটও করে ফেলছি। আচ্ছা ডিলিট করছি, আরে বাদ দেন, আমাদের অনেক লোগো আছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে ধরেন লোগো আছে, ধরেন এটা, আমরা এই লোগোটা ইউজ করি, এই লোগোটা ইউজ করলাম, ঠিক আছে? ট্রান্সফর্ম করলে আচ্ছা যেটা হয়, আমরা যখন কোনো কিছুকে প্লেস করি, আমি তো লোগোটাকে প্লেস করব, এই লোগোটাকে আমি প্লেস করব, তো প্লেস করার পরে এখানে ওকে দিলাম। এখন যখনই প্লেস হয়, তো প্লেস করলে যেটা হয়, এটা অটোমেটিক ট্রান্সফর্ম মোডে থাকে, অটোমেটিক ট্রান্সফর্ম মোডে, কারণ সে বুঝতে পারে যে এটাকে আপনার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়তে পারে, কারণ এটা বড় সাইজের হতে পারে, ছোটো সাইজের হতে পারে, বড় হলে ছোটো করা লাগবে, ছোটো হলে বড় করা লাগবে, সেই জন্য অটোমেটিক কী থাকে, ট্রান্সফর্ম মোডেই থাকে। এখন আপনাকে কী করতে হবে, এটা ছোটো করতে গেলে শিপ অল্টার চেপে ধরে যে কোনো একটা কর্নার ধরে আপনাকে কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। এখন আমি এটাকে আপাতত মনে করেন এখানে অ্যাডজাস্ট করে রাখলাম, আপাতত যে কোনো জায়গায় আমি রাখলাম। এখন আমাকে কী করতে হবে, এইটাকে আবার অ্যালাইন করতে হবে। এখন অ্যালাইন করার জন্য আমি যেটা করতে পারি, এইভাবে করে যখন আমি নিয়ে আসবো, তখন দেখেন একটা লাইন শো করে, এটাকে বলা হয় স্মার্ট গাইড। এই যে লাইন শো করতেছে, তার মানে কি, সে বলে দিচ্ছে যে অটোমেটিক এটা অ্যালাইন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে একটু বড় করব, আপনি কি করবেন, এটাকে বড় করবো, তো বড় কীভাবে করবো, কন্ট্রোল টি দিব, তারপরে কি করবো, অল্টার শিফট ধরে করবো, তাই না? এখন অল্টার শিফট ধরে করলে কি হয়, চতুর্দিক থেকে বড় হয়। আপনি যদি চতুর্দিক থেকে বড় করেন, তাহলে এর এদিক চলে আসবে, আবার তেলানি নষ্ট হয়ে গেল,
তাই আমরা তো চাচ্ছি না যে অ্যালাইনটা নষ্ট হোক। তাহলে আমরা যেটা করবো, এই পাশটাতে আর হাত দেবো না, আমরা কি করবো এই পাশ ধরে টানবো। সেক্ষেত্রে আমরা কি করবো, শিপ চেপে ধরবো খালি। তাহলে দেখেন এই সাইডটা আর কোনো চেঞ্জ হবে না। এখন আমি বড় করবো এই পাশে। এখন আমি যদি এখন টানি ওই দিকে, তাহলে কোন দিকে চলে গেলো, সেফটির জন্য বাইরে চলে গেলো। তার মানে আমাকে এখন কোন দিকে বড় করার রাস্তা কোন দিকে আছে, একমাত্র নিচের দিকে যদি আমি টানি তাহলে বড় হবে, এটাও ঠিক থাকবে, ওপরেও যাবে না। তাহলে আমি শিপ চেপে ধরে কী করলাম, এই দিক থেকে বললাম। আর আমি যদি শিপ চেপে না ধরি তাহলে কী হবে, নষ্ট হয়ে যেতে পারে। এই যে নষ্ট হয়ে যেতে পারে, ওর যে রেশিওটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তা আমি তো এটাকে নষ্ট করতে পারবো না। তাহলে এই কারণে আমাকে অবশ্যই শিপ চেপে ধরতে হবে। আর অল্টার চাপা যাবে না। অল্টার চাপা চললে কী হবে, মানে চারদিক থেকে জুম হবে, বড় হবে। আর যদি আমি শুধু শিপ চেপে ধরে একটা কর্নার ধরে ড্র্যাগ করি, যে কর্নার ধরে ড্র্যাগ করবো সেই দিকে শুধু বড় হবে। আর আমার জায়গা আছে এইদিকে, তাহলে আমি কী করলাম, একটু বড় করলাম। এখন বড় মানে কি, আপনার চিন্তা হচ্ছে ভাই এত বড় জায়গা ফাঁকা লাগতেছে, আমি এত বড় করে দিই। না, এত বড় করা যাবে না। এটা একটা মানে একটা ব্যালেন্স করতে হবে, জিনিসটা যেন একটা লুকটা যেন ব্যালেন্স হয়। আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে একটা ব্যালেন্স করবো যেন মোটামুটি একটা লেভেল থাকে। আমি এইভাবে ব্যালেন্স করলাম। এখন এগুলো কতটুকু ব্যালেন্স করলে সুন্দর লাগে, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। প্রথম দিনে শিখবেন না, প্রথম দিনে আপনি বুঝতে পারবেন না যে এটা কতটুকু রাখতে হবে, কতটুকু রাখলে ভালো হয়। এটা আস্তে আস্তে কাজ করতে করতে শিখবেন। এখন যেটা হলো, আমার এই লোগোটার সাথে এইটার অ্যালাইনটা ঠিক আছে কিনা আমি আরেকবার চেক করে নিই, ক্রস চেক করে নিই। এই দুটিকে সিলেক্ট করলাম। এখন আমি কোন অ্যালাইন করবো, এখন আমি অ্যালাইন করবো রাইট অ্যালাইন করলাম। দেন কোনো নড়াই নেই, তার মানে ওকে, কোনো সমস্যা ঠিক আছে। এখন এটা ঠিক থাকলো। এখন আমি চাচ্ছি যে না, আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এক লাইনে হয়ে গেছে, একই সিরিয়ালে হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটার সাথে একটা ব্যবধান তৈরি করে দিই, এটা সেপারেশন তৈরি করে দিই। এবং সেপারেশন তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই শেপগুলো ইউজ করতে পারি, শেপ ইউজ করতে পারি। শেপ ইউজ করার জন্য আমি কী করলাম, রেক্টেঙ্গল টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি কী করলাম, র্যান্ডমলি এখান থেকে এইভাবে করে একটা ড্রাগ করলাম। আচ্ছা, ড্রাগ করলাম, একটা মোটা একটা লাইন হয়ে গেল। এখন এত মোটা লাইন দেখতে ভালো লাগতেছে না। এখন ড্রাগ করার সময় আপনি মোটা হইতে পারে, আরও মোটা হইতে পারে, আরও চিকন হইতে পারে, কী হয় হোক সেটা সমস্যা নেই। আমরা এটাকে একটা নির্দিষ্ট সাইজে করব। সেটা হচ্ছে যে আমরা এই ধরনের যদি সেপারেশন তৈরি করি কখনো, আমরা এটাকে সর্বোচ্চ রাখবো 3 পিক্সেল, 2 থেকে 3 পিক্সেল। এখন এই পিক্সেলটা আমরা কোথা থেকে মেনটেন করবো, পিক্সেলের সাইজটা কোথায় পাবো, এটা সাইজ কোথায় আছে, এটা কতটুকু সাইজ কোথা থেকে বের করবো। তা মনে রাখবেন, আমরা যখন কোনো শেপ ক্রিয়েট করি, শেপের সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে কী করতে হবে, শেপের প্রপার্টিসে যেতে হবে। কোথায় যেতে হবে, শেপের প্রপার্টিস। কারণ শেপের প্রপার্টিস আবার কোথায় থাকে, ধরেন এটা নাই, এরকম নাই। তো শেপের প্রপার্টিস কোথায় আছে, আমরা কোথা থেকে আমি খুঁজবো যে এটা সাইজ কত পিক্সেল আছে নাই। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে একটা অপশন আছে প্রপার্টিসে ক্লিক করলে এইভাবে করে একটা উইন্ডো চালু হবে। এখন এই ছোটো বক্সটা এরকম থাকবে। এই ছোটো বক্সের মধ্যে দেখবেন এখানে একটা দাগের মতো আছে। দাগটাকে ধরে এইভাবে করে আপনি বারটার মধ্যে নিচে ছেড়ে দেবেন, ওটা সেট হয়ে গেল। তাহলে ওখান থেকে আসে হারাবে না, থেকে গেল। ততদিন পর্যন্ত আপনি ওখান থেকে আবার বের করতেছেন ওকে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে প্রপার্টিস চলে আসছে। কার প্রপার্টিস, এই শেপের প্রপার্টিস। এখন আমি যদি শেপটাকে সিলেক্ট না করি, প্রপার্টিসে ক্লিক করে দেন, কিছু নেই, ঠিক আছে। এখন প্রপার্টিস কার হবে, এই শেপের। এখন আমি ক্লিক করতে হবে কোথায়, এখানে। এখন এখানে এসে দেখতেছি, আমি কি দেখতেছি যে এটার উইডটা হচ্ছে 936 পিক্সেল, 936 পিক্সেল হচ্ছে উইড, আর হাইটটা কত, 14 পিক্সেল। আমি বলছি কি যে আমার হাইট কত হবে, 3 পিক্সেল। তাহলে আমি এটাকে কী করে দিলাম, 3 করে দিলাম। 3 করে ইন্টার দিলাম, চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে একটা চিকন লাইন হয়ে গেল। আচ্ছা, এখন যেটা বিষয় হলো, এই যে লাইনটা হইলো, কালারটা নিয়ে পরে কথা বলতেছি। এই যে লাইনটা হলো, এই লাইনটা কি এটার সাথে 3টের সঙ্গে অ্যালাইন আছে। তাহলে আমার দেখতে হবে এখন এটা হচ্ছে আমার কি, এই যে পুরো সেটটা, হ্যাঁ এটা পুরো সেটটা না। তো এখন আমি কি করব, এই পুরো সেটটার সাথে এইটার অ্যালাইন করবো। তাহলে দুটোকে ধরলাম। এখন এইটা কোনটা সেটা আপনাকে তো বুঝতে হবে। তাহলে আপনি এইটা কোনটা, এটা লাইন কিনা, হ্যাঁ দেখেন, চেক করার জন্য আই অফ করে দেখতে পারেন। হ্যাঁ ওকে, এটা ঠিক আছে। তাহলে এই দুটোকে সিলেক্ট করে আমি কি করলাম, এই লেফটে ক্লিক করলাম। তাহলে দেখেন এটা কিন্তু এদিকে চলে আসলো। এখন এইদিকে যখন চলে আসলো, তখন আমাদের এই দিক থেকে চলে গেল। এখন এদিক থেকে চলে গেলে এখন আমাকে আবার এই লাইনটা অ্যালাইন করতে হবে। এখন আমি যদি আবার এই পাশে অ্যালাইন করে যাবো, ওপাশ থেকে সরে আসবে, তা তো করা যাবে না। আমাকে এখন কী করতে হবে, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করে এই যে একটু জুম করে নেবেন। একটু জুম করলে যেটা হবে, তো মিস কল
যেটা হলো যে এই এই যে এখানে যে শেপটা থাকলো, এখন এই লাইনগুলো তো খুব ছোট 3 পিক্সেলের। আপনি যদি এখন এইভাবে থাকেন, আপনি কিন্তু এটাকে ধরতে পারবেন না, কারণ এটা ছোটো। আপনি কী করেন, একটু বড় করেন। বড় যখন জুম যখন করেন তখন কিন্তু ও একটু মোটা হয়, মানে পিক্সেলগুলো দেখা যায় তখন। এখন আপনি কী করেন, আবার নিচের লাইনটা যখন দেখা যায়, এমন জুম করেন না যাবে নিচের লাইনটাই দেখা যাচ্ছে না। এখন আপনি কী করেন, এই যে এটা দেখেন, এটা পার্পল কালারের লাইন শো করতেছে। স্মার্ট গাইড আমাকে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমার লাইন সোজা হয়েছে, আপনি এখানে এসে ছেড়ে দেন। এখন আপনি কী করে ইন্টার দেন, তাহলে ট্রান্সফর্ম রিলিজ হয়ে গেল। তাহলে এখন যেটা হলো, এখন আমরা দেখতেছি যে মোটামুটি এই অংশটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখন একটু চেক করার জন্য দেখলাম যে এই সেটটা আর এই সেটটা বোটমে কি আছে, অ্যালাইন আছে। আমরা দেখলাম যে এটার সঙ্গে লাইন, এই কন্ট্যাক্ট ইনফরমেশন সেটটা অ্যালাইন আছে। এখন আমরা যেটা করব, পুরোটাকে একটা গ্রুপ করে নিলাম সবগুলাকে। এখন সবগুলো মিলে আর্টবোর্ডের মিডলে আছে কিনা। এখন আমি এগুলো পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে এই গ্রুপটাকে একবার রোটেট, একবার কী করলাম ভার্টিক্যালি সেন্টার, একবার হরিজন্টালি সেন্টার, ঠিক আছে, করে নিলাম। এখন তাহলে কী হলো, এটা পুরো প্রপারলি আমার আর্টবোর্ডের মিডলে থাকবে। আচ্ছা, এখন অনেক সময় যেটা হয় যে এই লোগো থেকে ওপরের দিকে ব্যবধানটা একটু গ্যাপটা বেশি, আর এদিক থেকে অনেক সময় কম মনে হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, লোগোটা কোনটা, এটা লোগো না, তো লোগোটাকে আমরা সবসময় সবার উপরে রাখবো। তাহলে লোগো বাদ দিয়ে বাকি যে সবগুলো এলিমেন্ট সবগুলোকে ধরে যদি আমি অ্যারোকে দিয়ে একটু উপরের দিকে যাই, তাহলে সবগুলো একটু উপরে দিয়ে গেল, মানে ব্যালেন্স করার জন্য, গ্রুপটা ব্যালেন্স করার জন্য, যে উপরের দিকে ফাঁকা বেশি, নিচের দিকে ফাঁকা কম, তাহলে এটা ব্যালেন্স হলো না। তো এই ব্যালেন্সটা করার জন্য আমরা এই কাজটা করে নিতে পারি। আচ্ছা, এখন এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করবো, ওই লোগোর সঙ্গে ব্যালেন্স করে আমরা কার্ডটাকে একটু কালারফুল করবো। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ভিজিটিং কার্ড বলেন এবং যত ধরনের ডিজাইন বলেন, আমরা ডিজাইনে কখনো আমাদের মনের মতো রং ইউজ করবো না, ইচ্ছা মতো রং ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে কালার কোথা থেকে পাবেন, কালার আপনি খুঁজে দেখবেন যে ওর লোগো আছে কিনা। যদি লোগো থাকে তাহলে লোগোতে এক্স্যাক্ট যে কালার থাকবে সেই কালার ইউজ করবো। আচ্ছা, লোগো নাই, তাহলে সেক্ষেত্রে ওর পছন্দ কী কালার সেটা খোঁজার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে কীভাবে পাবো, আমরা ও দেখবো ওর ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট থাকলে দেখবেন যে ওখানে সে বিভিন্ন ধরনের কালার ইউজ করে। আচ্ছা, ওয়েবসাইটও নেই, আর খোঁজে ওরে ফেসবুকে পান কিনা, ফেসবুকে দেখেন ও কোনো কালার ইউজ করছে কিনা। আচ্ছা, প্রোফাইল পিকচারে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করছে কিনা। মানে এখন ওর কী কালার পছন্দ আমি তো জানি না, আর আমি দিলাম রেড কালার, এখন দেখা হলো ওর রেড পছন্দ না। তাহলে আমাকে একটু করতে হবে, একটু খোঁজা লাগে যে ওই বায়ারের পছন্দ কী ধরনের কালার। এখন কোনো কিছুই খুঁজে পাইলেন না, তাইলে যেটা করবেন, ব্লু অ্যান্ড গ্রে ইউজ করবেন। ব্লু আর গ্রে, কোনো কিছুই যদি খুঁজে না পান, তাহলে হচ্ছে যে নিউট্রাল কালার একটা, ব্লু অ্যান্ড গ্রে। এখন ব্লুর ক্ষেত্রে আবার অনেকগুলো ভেরিয়েশন আছে, 56টা ভেরিয়েশন আছে। একবারে রিচ ব্লু ইউজ করা যাবে না, লাইট ব্লু ইউজ করতে হবে, স্কাই ব্লু যেটা আমরা বলি, এই ধরনের ব্লু ইউজ করবেন। তাহলে যেটা হয়, এই ব্লুটা হচ্ছে একটা মানে রিল্যাক্স কালার একটা, হ্যাঁ, ব্লু কালারকে বলা হয় রিল্যাক্সিং কালার, যে কালারটা দেখলে রিল্যাক্স লাগে। আর আপনার হচ্ছে যে রেড কালার, এই কালার নিয়ে অনেক বিষয় আছে, কোথায় কোন কালার ইউজ করা যাবে, কোথায় কোন কালার ইউজ করা যাবে না। যেমন ধরেন মেয়েদের যদি কোনো ডিজাইন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পার্পল ইউজ করি, পিঙ্ক ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রেড ইউজ করি না, এই ধরনের কালার ইউজ করি না। আবার ছেলেদের ক্ষেত্রে কখনোই পিঙ্ক ইউজ করা যাবে না। হ্যাঁ, এগুলো বিষয় আছে অনেকগুলো, যে এগুলো কালারের বিষয় আছে। আর এখন ছেলের কার্ড, ওর লোগো পিঙ্ক, আপনি পিঙ্কই করেন, কোনো সমস্যা নেই, কারণ ও তো পিঙ্ক কালারের লোগো পছন্দ, ও তো কালার দিয়েই দিছে আপনাকে। অনেক সময় আবার যেটা হয় যে লোগো দেওয়ার পরে যে দিয়ে বলে যে প্লিজ ইউজ আওয়ার ব্র্যান্ড কালার, কারণ ওইটা লোগোটা হচ্ছে আমার ব্র্যান্ড। আপনি দেখবেন, আচ্ছা আপনি তখন মনে করেন যে গ্রামীণ ফোনে যদি কখনো যান, ওদের যত ডকুমেন্ট আছে দেখবেন যে সব ব্লু কালার, ওদের যে লোগোটা ব্লু, ওরা কখনোই অন্য কোনো কালার ইউজ করে না। আপনি রবিতে যান, ওদের কালার হচ্ছে রেড, দেখবেন যে ওরা সব রেড ইউজ করে, সিম ইউজ করে তাও রেড, সিমের কভার তাও রেড, তার মানে এটা হচ্ছে ওদের ব্র্যান্ড কালার, ঠিক আছে। এইভাবে করে প্রতিটা ব্র্যান্ড এইভাবে করে তাদের কালারটাকে ফলো করে। আচ্ছা, তাহলে এই কোম্পানিটার কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। তাহলে আমরা যদি এখানে কালার ইউজ করতেই চাই, তাহলে আমাদেরকে রেড অ্যান্ড ব্ল্যাকের বাইরে যাওয়া যাবে না, অন্য কোনো কালার আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এখন আসবো যে আমরা এখন কোন কোন জায়গাগুলোকে কালারিং করব। আমরা যেটা করি, আমরা নামটাকে সবসময় হাইলাইট করি, ঠিক আছে। আমরা কি করি, নামটাকে সবসময় হাইলাইট করি। তাহলে আমরা চাইলে একটু যেটা করতে পারি, এই নামটাকে একটু কালার করতে পারি। এখন এটা করার জন্য আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি আমি টিক প্রেস করি, টেক্সট টুল সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু সবসময় কোথায় থাকি, মুভে থাকি, সবসময় কোথায় থাকবো, মুভ টুলে। এখন আমি কি করবো, টেক্সটটাকে এডিট করবো। তাহলে টেক্সটে এডিট করার জন্য টেক্সট টুল লাগবে। তাহলে আমি কি করলাম, টিতে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে লাইনটা সিলেক্ট হয়ে গেল।
এখন আমি কি কালার করবো, কালার করতে হয় এই যে উপরে কালার অপশন থেকে। এখন কালার অপশনে ক্লিক করলে দেখেন কালার পিকার চলে আসে। এখন পিকারের বাইরে আসলে আবার আইড্রপার চলে আসে। আপনি কি করেন, এটাকে একটু জুম করে নেন অথবা একটু বড় করে নেন, করে নিয়ে এখান থেকে কালার পিকারে যান, এখান থেকে গিয়ে এখন এখান থেকে আপনি এই কালারটাকে দেখাই দিলেন, দিয়ে আপনি কি করলেন, ওকে দিয়ে দিলেন, আবার মুভ তুলে চলে যান, জুম আউট করে। তাহলে আমরা কি করলাম, নামটাকে একটু কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার আসেন, এবার আমরা যে করবো যেটা করি, আমরা আইকনটাকে কালার করি। এখন আমরা যে আইকনগুলো ইউজ করছি এগুলো হচ্ছে সব শেপ, সবগুলো কি শেপ। এখন আমরা শেপের বৈশিষ্ট্য জানি যে শেপকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। তাহলে এখন আমি কোথায় ক্লিক করবো, এইখানে এটা ক্লিক করবো, ক্লিক করলে কি হবে, কালারগুলো আইকনগুলো চলে আসবে। আইকনগুলোকে একটু সাজায় নেবেন, এটা উপরের আইকন উপরে রাখবেন, আই অফ করে দেখেন এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে নাই, এটা 4 নম্বরে যাবে। হ্যাঁ, তাহলে এই 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 4টা হচ্ছে আমার আইকন। এখন আইকনের রিনেম করতে পারেন যদি আপনার হাতে টাইম থাকে, তাহলে আপনি আইকনগুলোকে রিনেম করে দিতে পারেন, কিন্তু ওটা জরুরি না। আর আপনি যদি একদম মনে করেন যে খুব পারফেক্ট কাজ করতে চান, একদম 100 তাহলে সেক্ষেত্রে করে দেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমি জাস্ট শুধু বলে দেবো যে এগুলো আইকন আর এইটা টেক্সট, তাতেও কোনো সমস্যা নেই, এগুলা কি সে খুঁজে নেবে। এখন আমরা কি করব, আইকনের কালারগুলো চেঞ্জ করবো। আর আইকনের কালার আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা যেটা করতে পারি, এই যে আইকনের যে থাম্বনেল দেখতেছেন এখানে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে কালার পিকার ওপেন হবে, আইড্রপার আসবে। এখন আমি কি করলাম, এখান থেকে এই কালারটা দেখা দিলাম, তাহলে এখান থেকে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি কি করতে পারি, এটাকে ডাবল ক্লিক করলাম, এই আইকনের কালারটা দেখা দিলাম, চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এই আইকনের কালারটা দেখা দিলাম, ওটাও চেঞ্জ হয়ে গেল। এই উপরের আইকনটাকে ডাবল ক্লিক করলাম, এটাও চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে এইভাবে করে আমার আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারি। এখন যেটা হয় যে আমরা একটু দেখি তো এই আইকনের যে কালার কোড সেটা কত, C1222D, এটা কত C1222D। তার মানে ওকে, সবই ঠিক আছে। আচ্ছা, সবই ঠিক আছে। কারণ হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আইড্রোপাতি দেখাই দিচ্ছিলাম, ওই জন্য ও এক্স্যাক্টলি কালারটা ধরে নিয়েছে। কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা এমন কালার যে আইড্রোপাতি একটু কম বেশি হওয়ার কারণে, যেমন ধরেন আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করলাম, করে এইখানে ক্লিক করলাম, একটা কালার চলে আসলো। এখন আবার ক্লিক করার সময় আমি তো মনে করতেছি এটা তো সবে লাল, এটা এখানে ক্লিক করব। তাহলে এখন দেখেন এইটার কালার কোড কত, C3222D, আর এইটার কালার কোড কত, পুরাই ডিফারেন্ট। তার মানে অনেক পার্থক্য হয়ে গেছে। তার মানে কি, এখন আপনি যদি এইভাবে করেন দেখা যাবে যে আইকনগুলোর মধ্যে কালারের একটা ভেরিয়েশনও হতে পারে। এখন এইটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, একবারে যদি সবগুলো আইকনকে কালার করা যায় তাহলে আর তো ভেরিয়েশনের কোনো সুযোগ নেই। তাহলে আমরা যেটা করতে পারি, এই 4টা আইকনকে একবার সিলেক্ট করব, শিফটে ধরে সিলেক্ট করে আমরা যাবো কোথায়, শেপে। কারণ ওরা যেহেতু শেপ, আমাকে যেতে হবে শেপে গেলে উপরের দিকে দেখেন ফিল কালার নামে একটা অপশন আছে। ফিল কালারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনি কালার পিকারে ক্লিক করেন, কালার পিকারে ক্লিক করলে যেটা আসবে। এখন আপনি কোনটা জায়গায় সিলেক্ট করবেন সেটা দেখা যায়, তাহলে একবারে সব চেঞ্জ হয়ে, তাহলে এখানে ভেরিয়েশন হওয়ার কোনো চান্স নেই। তাহলে আপনি একবারে করে এটাকে আপনি কি করে ফেললেন, একবারে করে আপনি এটাকে কমপ্লিট করে ফেললাম, কালার করে ফেললাম। তাহলে এখন আপনি কি করেন, এই যে যখন আপনি আবার কোনো লেয়ারে ক্লিক করেন, আইকনে ক্লিক করেন, তখন কি এগুলো ওপেন হয়ে যায়, ফোল্ডারগুলো খুলে যায়, অটো খুলে যায়। এবার ফোল্ডার খুলে গেছে কাছে, আপনি আবার ফোল্ডারগুলোকে বন্ধ করে দিতে পারেন, ফোল্ডারগুলো কী করেন, বন্ধ করে দেন। আচ্ছা, তাহলে ফোল্ডারগুলোর কাজ শেষ, ফোল্ডারগুলোকে আমরা বন্ধ করে দিই। এখন আমরা আবার দেখি যে আমরা গ্রুপকে আবার গ্রুপ করি, তাই না, গ্রুপকে গ্রুপ করি না, যে একটা গ্রুপ করছি ওটা 2টা গ্রুপ মিলে আবার আর একটা গ্রুপ। এখন আপনার মনে হচ্ছে যে না এতগুলো গ্রুপের দরকার নেই, আমি এদেরকে গ্রুপ থেকে বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে গ্রুপ থেকে বাইরে বের করতে চাইলে যেটা করতে হয়, গ্রুপ থেকে ধরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট করতে হয়। আউট করলে দেখেন গ্রুপ থেকে কী হলো, এই যে গ্রুপ থেকে বাইরে বেরিয়ে আসলো, এই যে বাইরে বেরিয়ে আসলো। আর এই যে গ্রুপের মধ্যে ঢুকে গেল, দেখেন একটু জায়গা ভালো করে দেখান। আমি যদি এই জায়গায় হ্যাঁ কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট, মানে লেয়ার উঠানামা করার জন্য যেটা নিয়ম করি আমরা, যেটা ইউজ করি সেটাই। আপনি জাস্ট গ্রুপ থেকে ধরে আপনি যদি কন্ট্রোল আউট থার্ড ব্র্যাকেট আউট করেন তাহলে দেখেন এই যে নিচে আসতেছে, তার মানে এটা কি হচ্ছে, নিচে নেমে আসছে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে যান তাহলে আর দেখতে হবে না, আপনি একটা ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেছেন, ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে যাওয়া যাবে না। আর নেম আর টাইটেলকে আমরা সবসময় রাখবো কোথায়, লোগোর নিচে। কোথায় রাখবো, সবার উপরে থাকবে লোগো, তার নিচে থাকবে হচ্ছে নেম অ্যান্ড টাইটেল, তার নিচে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, তার নিচে থাকবে অ্যাড্রেস। তাহলে এটা কি আমাদের অ্যাড্রেস,
এটাকে আমরা কী করবো, ভিতরে ঢুকাবো। এই যে গ্রুপের ভিতরে ঢুকে গেল, তাহলে এই গ্রুপটার নাম দেই অ্যাড্রেস। তাহলে এটা থাকবে কোথায়, কন্ট্যাক্ট ইনফরমেশনের নিচে। আচ্ছা, আর এটা কি আমাদের ওই লাইনটা, তাহলে এটাকে আমরা দিতে পারি কন্ট্রোল জি দিয়ে, এটাকেও একটা গ্রুপ করে দিলাম। ওকে, এটার নাম দিয়ে দিলাম আমি ধরেন যে লাইন দিলেও সমস্যা নেই, সেপারেটার দিলেও সমস্যা নেই, আপনি যেটা খুশি বুঝাইতে পারলেই হলো। লাইন দিলেও কোনো দোষের কিছু নেই, সেপারেটার দিলেও কোনো দোষের কিছু নেই, তো লাইন দিলেন। আর এই যে ওপরের লোগোটা, এটা কি লোগো, তাহলে এটাকে আমি একটা গ্রুপ করে নাম দিয়ে দিলাম লোগো। আর এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমি এটার নাম দিয়ে দিলাম বিজি। তাহলে এখন দেখেন এটি সবগুলো গ্রুপ হয়ে গেল। এখন এই 5টা জিনিস আবার একটা গ্রুপের ভিতরে ঢুকছে, আমার দরকার নেই গ্রুপে। আমি এখন কী করি, সবগুলোকে ধরে ওটাকে কন্ট্রোল সাবমিট আউট করে দিলাম, তাহলে ও গ্রুপের বাইরে বের আসছে। তাহলে এটা তো দরকার নেই, তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম। অনাকাঙ্ক্ষিত গ্রুপ হইতেই পারে, কোনো কারণে কাজের জন্য আমি গ্রুপ করছি, কিন্তু সেখানে যখন গ্রুপ থেকে বের করে নিয়ে আসলে আর ওই গ্রুপের দরকার নেই, তাহলে ওটা আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন দেখেন সবগুলো কত সুন্দরভাবে প্রপারলি গোছানো জিনিস হয়ে গেল। তাহলে এখন এটা কি লোগো, এটা কি নামের টাইটেল, এটা কি কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কি অ্যাড্রেস, এটা কি লাইন, এটা কি ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখেন সবগুলো কী হলো, সুন্দরভাবে গোছানো থাকবে। এখন এখানেও দেখেন জিনিসগুলো সব গোছানো, কোনোটা এক চুল পরিমাণ কোনো এদিক সেদিক নেই। এখন মনে করেন যে কি পুরো জিনিসগুলো আমাদের আর্টবোর্ডের মিডলে আছে, সেফটি লেনের ভিতরে আছে। ওকে, তাহলে আমার ফ্রন্ট সাইডটা মনে করেন মোটামুটি রেডি। এটা একটা ফ্রন্ট সাইডের ডিজাইন, আর কিছু দরকার নেই, এটা ফ্রন্ট সাইডের ডিজাইন। এবং এই ডিজাইন আমি তো কতবার বিক্রি করছি চিন্তা করতে হবে। এই হুবাহু এই ডিজাইনটা ধরেন মনে করেন $100, $150, এইটুকু, আর কিছু নেই, জাস্ট লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন আর এটা। ঠিক আছে, কবে যে এইটা ডিজাইন বিক্রি হয় হইতে পারে না, সন্দেহ হইতে পারে না। যদি সন্দেহ করেন তাহলে তো মুশকিল। তাহলে দেখাই আদৌ কোনো ডিজাইন, এরকম ডিজাইন বিক্রি হয়েছে কিনা। মেলা ডিজাইন তো খুঁজে বের করাও কষ্টকর। হয় না, হবে না তো। 2015 ইউজ করেন যে, এখানে কিছু কাহিনী আছে যে ভার্সন ভেদে কিছু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। হ্যাঁ, আপনি যে একটা গ্রুপকে যে আপনি টানি নিয়ে আরেক জায়গায় নেবেন, এটা আবার 15তে সেটা হয় না। ঠিক আছে, 15তে হয় না, 17 থেকে এই অপশনটা ওরা দিছে আর কি, যে একটা যে কোনো জিনিসকে তখন আপনাকে একটু কষ্ট করে নিয়ে যেতে হবে, সিঙ্গেল এলিমেন্ট নিয়ে যেতে হবে। এই কারণে আমরা যেটা করি যে সবসময় চেষ্টা করি যে একটু আপডেটেড ভার্সনগুলো ইউজ করতে। ঠিক আছে, আচ্ছা খুঁজে পাচ্ছি না, কিন্তু ওই ধরনের ডিজাইন আছে, এগুলো অনেকগুলোর মধ্যে আছে, এটা খোঁজার টাইম নেই, খুঁজতে খুঁজতে পেয়ে যাবো যেগুলোর সময় তখন। যেমন ধরেন এটা একটা ভিজিটিং কার্ড উইন করছিলাম, ঠিক আছে, এটার বাজেট ছিল কত, €43। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি আছে, লোগো, নাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস। সিম্পল না একদম, ভালো হয়েছে, সব দেখা যাচ্ছে, সব দেখতে পাচ্ছি আমরা। হইলো। আচ্ছা, তাহলে যেটা হলো আমরা দেখলাম যে এই যে ডিজাইনটা আমরা করলাম, এটা কিন্তু একদম একটা ফাইনাল ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, ফ্রন্ট সাইডটা আমার রেডি। এখন আমি কি করব, একটা ব্যাক সাইড তৈরি করব। এখন আমরা এটা ফ্রন্ট সাইড, আমরা এখন কি করব, এই যে ইমেজে চলে যাব, ইমেজে গিয়ে আমরা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে করে এখানে আমি লিখে দিলাম কার্ড ব্যাক লিখে আমি ইন্টার দিলাম। তাহলে কি হলো, ডুপ্লিকেট একটা তৈরি হয়ে গেল। এখন ব্যাক সাইডে কী থাকে এটা মনে রাখতে হবে। এখন অনেক সময় আমরা এটাকে বলি ব্যাক সাইড, আবার ওরা বলে ফ্রন্ট সাইড। আপনি এখন যেটা খুশি মনে করেন, ব্যাক সাইড হলে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড হলে ফ্রন্ট সাইড। তবে আমরা দেখছি যে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাকেই ফ্রন্ট ধরে, আর ওই ইনফরমেশনটাকে ব্যাক ধরে। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ধরি এইটাই ফ্রন্ট সাইড। তাহলে এই ফ্রন্ট সাইডটাতে কী থাকবে, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে 90% ক্ষেত্রে ফ্রন্ট সাইডে কোনো কিছু থাকে না, 90% ক্ষেত্রে। তার মানে 10% শেপ, ডিজাইন, সার্ভিস সেগুলো থাকে। তবে 90% ক্ষেত্রে কি থাকে না, কোনো কিছু থাকে না। তাহলে সেখানে কি থাকে, অনলি লোগো থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েব অ্যাড্রেসটা থাকে, এর বেশি আর কিছু থাকে না। তাহলে তাই যদি হয়, এখন এই যে লোগোটা আমাদের কাছে আছে,
তাহলে এটাকে কি আমি এই কোনায় রাখবো না, যেখানে আমার আর্টবোর্ডের মধ্যে আর কিছুই নেই, তাহলে অবশ্যই সেই লোগোটা হবে আমার কোথায়, মিডিলে। এখন মিডিলে করার জন্য আমাকে কী করতে হবে, আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে হবে, করে আমি এই লোগোর গ্রুপটাকে সিলেক্ট থাকা অবস্থায় একবার হরিজন্টাল সেন্টার একবার ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। করার পরে আমি কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। করার পরে এখন আমি কি করবো, যেহেতু আমার এই পুরো পার্টটা ধরে শুধু লোগোটা, এত ছোটো লাগলে খারাপ লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে, আমি এটাকে একটা ব্যালেন্স করে বড় করে দেবো। তাহলে ব্যাক সাইডটা দেখুন, আবার বড় করতে যে আপনি যদি এত বড় করে দেন তাহলে কিন্তু সমস্যা, তাহলে খবর আছে, তাহলে দেখতে খারাপ লাগবে। মানে এমনভাবে ব্যালেন্স করবেন যাতে মানে 4 ভাগের 3 ভাগ কভার করে, 1 ভাগ ফাঁকা থাকে, অথবা মনে করেন যে অর্ধেকেরও একটু বেশি জায়গা সে জুড়ে সে নেয়, এইভাবে আপনি এটাকে ব্যালেন্স করবেন। এইটা সম্পূর্ণটা নির্ভর করবে আর কি চোখের আন্দাজের উপরে, ভালো লাগার উপরে। এইভাবে করে আমরা এই এতটুকু রাখলাম, এবং এটা তো আমাদের মিডিলেই আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করি, আমরা এইভাবে করে একটা ভার্সন তাকে দেখাইলাম। এখন বাইরে বলতেছে যে না না, পিছনটা খুব সিম্পল হয়ে যাচ্ছে, তুমি এটাকে আরও কিছু করো। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই ইমেজে গিয়ে ডুপ্লিকেটে গিয়ে যে ব্যাক কার্ড ব্যাক 2 নামে আর একটা ট্যাব তৈরি করবো। তাহলে ওটা কিন্তু সব আছে, সব থাকবে, কোনোটা কিন্তু আমরা নষ্ট করবো না। এখন আপনি করেন কি, এটাকেই মডিফাই করলেন, অ্যান্ড বাইরে একটু পরে সেগুলো না তুমি সাদাটাই আবার দেখাও, তাহলে আবার আপনার সাদা করা লাগবে। তার মানে কি, এইটাকে আমি মডিফাই করবো না, এটা থাকলো। আর আমার তো ডুপ্লিকেটের 1000টা আমি করতে পারি, তাই বলে আবার 20টা ডুপ্লিকেট করি না, ফটোশপ হ্যাঁ হয়ে যাবে। বেশি ট্যাব তৈরি করলে ফটোশপ স্লো হয়ে যায়, ঠিক আছে? আপনার যদি অনেকগুলো ট্যাব তৈরি করার প্রয়োজন পড়েই, তাহলে আগেরগুলো আবার সেভ করে রেখে দেন, সেভ করে ক্লোজ করে দেন, নাহলে আবার ফটোশপ হ্যাং মারবে। আচ্ছা, হ্যাং মারলে এতক্ষণে সব খাটনি সব বৃথা হয়ে যাবে। মাঝে মাঝে এমনও হয় যে গেছে গায়ে হ্যাং হয়ে আর কিছু হয় না, বাধ্য হয়ে ক্লোজ করে রাখছে আর সব কাজ গেল। আমি সেভই করিনি, সেভ করেন নিতে আপনি সব 2 ঘন্টা ধরে কাজ করছেন, গেল কাজ, হ্যাং হয়ে গেছে আর হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এই রিস্কটা থাকে, অতএব আমরা সেভ করবো। আচ্ছা, তাহলে এই ট্যাবটা আসলো। এখন বাইরে বলছে তুমি পিছন সাইডটা একটু কালারফুল দেখাও, তাহলে আমরা এইটাকে এখন লকটা খুলে দিলাম। এখন আমরা কি করলাম, এইখানে আমরা একটু ভালো করে তাকাইলে দেখতে পাচ্ছি ওর লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ করছি। কি গ্রেডিয়েন্ট? রেডের গ্রেডিয়েন্ট, এটা ডার্ক রেড, এখানে লাইট রেড। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি। তাহলে আমরা ব্লেন্ডিং অপশনে গেলাম, গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম। এখন আমি যেটা করব, এখন এটা করলে যেটা হবে আমি দেখতে পাচ্ছি না, আমি কি করব, এইটার আইটা অফ করে দিই, অথবা আইটা অফ করে দিলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। চেঞ্জ হবে কিন্তু চোখে আসবে না, এটা মনে করেন এরকম তো থাকবে না, এরকম থাকবে, ডিফল্ট অবস্থানে থাকবে। আমরা এখন কি করব, এখান থেকে কালার স্টপ দিয়ে এখান থেকে এই ডার্ক কালারটা দেখাই দিলাম, ওকে। আর এই কালার স্টপে কি করলাম, এই লাইট কালারটা দেখাই দিলাম। এখন আমি চাচ্ছি যে 2 পাশে হবে ডার্ক, মাঝখানটা হবে লাইট। আমি কি করলাম, এরে মাঝখানে নিয়ে আসলাম, 50 দিলাম, মাঝখানে চলে আসলো। আর এইটার একটা কপি করে এরে এই পাশে নিয়ে আসলাম, অল্টার চেপে ধরে কপি করলাম, তাহলে কপি হয়ে গেল, ওকে। এখন আমি যেটা করবো, ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে আমি একটু দেখি যে কেমন লাগে। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, এখন আপনি চাইলে গ্রেডিয়েন্টটাকে, এটা আছে কি ভার্টিক্যালি আছে, এটা মানে 0 ডিগ্রিতে আছে, আপনি এটা কী করতে পারেন, ডাবল ক্লিক করে এটাকে আপনি 90 ডিগ্রিতে আছে, 0 ডিগ্রি দিতে পারেন। তাহলে কী হবে, গ্রেডিয়েন্টটা এইভাবে থাকবে। এখন এইভাবে থাকতেছে, আপনি এখন পরে 2 ভাবে দেখান, একবার 90 ডিগ্রিতে দেখান, একবার 0 ডিগ্রিতে দেখান, কোনটা আমার পছন্দ হয়। অপশান এখনও তো আসেনি, শেষ করিনি, ওকে দিলাম, ঠিক আছে। এখন আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি, কিন্তু এখন গ্রেডিয়েন্ট ইউজ করার ফলে যেটা হলো, আমার লোগোর এই টেক্সটগুলো তো আর হাইলাইট হচ্ছে না, কারণ এখানে তো আগে থেকে গ্রেডিয়েন্ট ছিল, আগে থেকে এটা ব্ল্যাক ছিল, এখন ব্ল্যাক তো আর ফুটতেছে না। তাহলে এখন আমাকে কী করতে হবে, এগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে। এখন এটা যদি হয় ইলাস্ট্রেটর ফাইল, তাহলে আমরা এবার ইলাস্ট্রেটর ফাইলকে মডিফাই করতে পারি, খুব সহজে ইলাস্ট্রেট করতে পারি। যখন আমরা ইলাস্ট্রেটর করবো, তখন আমরা দেখবো যে কীভাবে আমরা কত সহজে করতে পারি। কিন্তু এখন তো আমাদের কাছে ইলাস্ট্রেটর নাই, আমরা তো ইলাস্ট্রেটর জানিও না। তাহলে এখন কীভাবে করবো, এখন যদি এই ধরনের কোনো টেক্সট অথবা লোগোকে আপনার যদি এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাকে রাস্টারাইজ করে দিতে হবে। কী করে দিতে হবে, রাস্টারাইজ না করলে আপনি এটাকে আর এডিট করতে পারবেন না। আচ্ছা, আপনি রাস্টারাইজ করে দিলেন, এখন আপনি কী করবেন, এই লেখাটাকে কী করতে হবে, হাইলাইট করতে হবে। হাইলাইট করলে আপনি কী করেন, ইয়েলো কালার দেবেন না, ইয়েলো কালার কোথেকে আসলো, ওর তো কালারে নেই। তাহলে আমি যেটা করবো, হোয়াইট করবো। আমি কী করবো, এখান থেকে পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, কী দিয়ে, রেক্টেঙ্গল মার্কিং টুল দিয়ে। দিয়ে আমি এখন কোথায় গেলাম, লেভেলে গেলাম। লেভেলের ব্যবহার দেখাইছি না আপনাদেরকে, কন্ট্রোল এল দিয়ে আমি ব্ল্যাক থেকে হোয়াইটে চলে গেলাম।
কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট করলাম, দেখেন তাহলে কি হয়ে গেল, টেক্সটটা এখন হাইলাইট হয়ে গেল। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখন আবার এটা আছে, এখন বলছে তুমি আমাকে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাও কেমন লাগে। ঠিক আছে, আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাই। এখন আমরা ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এখন যেটা বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে একদম রিচ ব্ল্যাক। টেকনিকটা বোঝেন, টেকনিকটা হচ্ছে রিচ ব্ল্যাক ইউজ করবেন, ঠিক আছে, যখন ফাইল ডেলিভারি দেবেন তখন। দেখানোর সময় কখনো দেখাবেন না। দেখানোর সময় যদি আপনি রিচ ব্ল্যাক দেখান তাহলে বাইরের পছন্দ হবে না, কিন্তু যখন ফাইল দেবেন ধরে জিরো দিয়ে এই রিচ ব্ল্যাকেই দেবো, মানে ওকে আগে পছন্দ করাইতে হবে। আমরা জানি যে ওকে পছন্দ করার জন্য কী করতে হবে, তা পছন্দ করার সময় কখনো আপনারা রিচ ব্ল্যাক ইউজ করবেন না। তাহলে কি ইউজ করবেন, মনে রাখবেন কালার কোড 111111, 6টা 1 থেকে শুরু করে 303030 এইটুকুর মধ্যে সীমান্ত থাকবে। এখন কি সেটা হলো দিয়ে দিই 111111 ব্ল্যাক, অন্য কালার কিন্তু হবে না। আচ্ছা, 222222 ব্ল্যাক, অন্য কিছু হবে না। আবার যদি আমি বলি 333333 তাও ব্ল্যাক, ব্ল্যাকের একটা ভার্সন। আবার যদি আমি বলি যে 181818 ব্ল্যাক, ঠিক আছে। এই ধরনের কালার কোড আপনাকে ইউজ করতে হবে, যেটা রিচ না। আর রিচ কোনটা, সব 00, কোনো কালার নেই এখানে, এটা হচ্ছে রিচ ব্ল্যাক। এই ধরনের রিচ ব্ল্যাক যদি আমরা ইউজ করি তাহলে ডিজাইনকে সুন্দর দেখানো কঠিন হয়ে যায়, সুন্দর দেখানো যায় না। সেজন্য আমরা যেটা করবো, আমরা ম্যাট ব্ল্যাক ইউজ করবো, এটাকে বলা হয় ম্যাট ব্ল্যাক। তো ম্যাট ব্ল্যাকটা আমরা শুরু করব যে আপনার 1111 থেকে শুরু করি। এখন এইটার আমরা একই ধরনের কোড ইউজ করবো। যদি আপনি 131313 করেন তাও ব্ল্যাক, 121212 তাও ব্ল্যাক, 141414 তাও ব্ল্যাক, 1515 এইভাবে করে একই সেট করতে হবে আপনাকে। আপনি 222222 তাই একই কালার হবে। এইভাবে করে আপনাকে কালার কোডগুলো ইউজ করতে হবে। অথবা আপনি যদি কালার কোড নিয়ে মাথা ঘামাইতে না চান তাহলে জাস্ট এই রিচ ব্ল্যাকের ওপরে একটু ইউজ করেন, একটু উপরে, হ্যাঁ একটু উপরে ইউজ করেন, তাহলে দেখেন 181818 হয়ে গেল অটোমেটিক। আমি এখন ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা হলো সবই ঠিক আছে, কিন্তু এখানে যে লোগোর মধ্যে যে কালো ছিল সেইটা আর ফুটতেছে না, সেইটা আর ফুটতেছে না। এখানে যে টেক্সটটা ছিল কালো সেটা আর ফুটতেছে না। তাহলে এখন আমাকে কী করতে হবে, এখানে আমাকে এখন একটু খাটনি করা লাগবে। কী খাটনি করা লাগবে, এখন দেখেন এইখানে লোগোর আইকনটার মধ্যে একটা কালো বর্ডার ছিল, কিন্তু টেক্সটের মধ্যে কালো বর্ডার তো নাই। আছে কালো বর্ডার? নাই। এখন আমি যদি এখন কালো বর্ডার এই পুরোটার মধ্যে যদি এখন আমি যেটা করি, আমি এখন যেটা করতে পারি, আমি এখানে যদি একটা সাদা স্ট্রোক দিই তাহলে কী ঘটনা ঘটবে। এখন আসলে স্ট্রোকের ঘটনা, স্ট্রোকের ব্যবহার দেখাইছিলাম। আচ্ছা, স্ট্রোক কী জিনিস, সেটা হচ্ছে যে আমরা কালার ইউজ করি দুইভাবে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার ইউজ করা হয় বডিতে, স্ট্রোক কালার ইউজ করা হয় কর্নারে, চতুর্দিকে, সাইডে, বর্ডারে। আমরা যে কালারটা ইউজ করি সেটাকে বলা হয় স্ট্রোক কালার, আর বডিতে যেটা ইউজ করি এটাকে বলা হয় ফিল কালার। ঠিক আছে, এখন আমি যদি এইখানে একটা স্ট্রোক দিই, তার মানে বর্ডারে একটা যদি সাদা দিই, তাহলে কিন্তু এই কালোটা আর ইয়ে হবে না। তাহলে এখন এটা করার জন্য আমরা যেটা করবো, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে অপশন আছে স্টক, ঠিক আছে, স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার সঙ্গে সঙ্গে চতুর্দিকে একটা স্টক তৈরি হয়ে গেল। কেন হলো, আমার আগে দেওয়া ছিল, আমি এখান থেকে রিসেট করে দিলাম। আপনারা কী করলে দিলেন, রিসেট করে দেন, তাহলে ডিফল্টভাবে যেটা সেটাই শো করবে। এখন আপনি কী করবেন, আপনার স্টকটা কি ভিতরের দিকে ঢুকবে না বাইরের দিকে বের হবে সেটা আপনাকে দেখাই দিতে হবে। আমি বলতেছি যে আমারটা বাইরে হবে, আউটসাইড। এখন আপনার কী হবে, ব্লেন্ড মোডটা কী হবে, অল টাইম কী হবে, নর্মাল হবে। অপাসিটি অল টাইম 100% থাকবে। এখান থেকে এখন আপনি কালার চুজ করে দেন। আমি কালার দেখাই দিলাম হোয়াইট। এখন কালার হোয়াইট দিলাম। এখন আপনি বলছেন যে না, স্টকটাকে আমি আর একটু মোটা করতে চাই, তাহলে আপনি এখান থেকে স্টক বাড়াই দেন। আপনি যদি বাড়াই দেন তাহলে স্টক মোটা হবে। আপনি যদি মনে করেন না স্টক আমি ছোটো করতে চাই, তাহলে স্টক ছোটো করে দেন। তাহলে আমরা ধরেন আপাতত 4 দিলাম। এখন যেটা হলো, আমি চাচ্ছিলাম শুধু আইকনে স্টক দিলে আইকনের ঝামেলা মিটে যায়, টেক্সটে তো আমি স্টক চাই না। এখন এটা তো আবার পুরোটাই একটা জিনিস, তার মানে আমি চাইলেও এখানে এটাকে আলাদা করতে পারতেছি না। তাহলে আলাদা করে আমি স্টক দিতে পারতেছি না, তাহলে আলাদা করতে পারলে আমি স্টক দিতে পারতাম, তার মানে এখান থেকে আমার স্টকটা হবে না। এখন আমি চাচ্ছি যে আলাদা করে স্টক দেবো, আবার স্টকটা আবার ঠিক ছিল। এক কাজ করি, আমরা স্টকটাকে কপি করে নিই। কপি করে নিলাম না, এখন ক্লিয়ার করে দিই, তাহলে আপনার খাটনি কিন্তু কমে গেল, কপি কিন্তু আছে, করা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করি, এই লোগোটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিই, করে এই দুইটাকে রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ না করলে কিন্তু আপনি এখান থেকে এটাকে এডিট করতে পারবেন না। করে আমি এক কাজ করি, নিচের লেয়ারটা আইটা অফ করে দিলাম,
দিয়ে অ্যারো দিয়ে আমি জিন্স সিলেকশন টুল দিয়ে এইটাকে ডিলিট করে দিলাম। কী করে দিলাম? ডিলিট করতে ডিলিট হয় নাই, কারণ এই লেয়ারটা সিলেক্ট ছিল না। ডিলিট করে দিলাম, তাহলে ওটা নাই। ঠিক আছে, আবার এইটাকে অফ করে দিলাম, এই লেয়ারটা অন করলাম, এখান থেকে একে ডিলিট করে দিলাম। ডিলিট হয়েছে। এখন দুইটা লেয়ারকে অন করলাম, এখন পুরো লোগোটাই চলে আসলো না? এখন এইটা হচ্ছে, এই উপরের লেয়ারটা হচ্ছে আইকন, নিচেরটা টেক্সট, তাহলে আইকনের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই লেখাটা আবার কালো, তাহলে আমি এখন কি করলাম, এই লেয়ার থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে শুধু লেখাটা, অন্য কিছু না। এখন আমি এই লেভেলে গেলাম, এখান থেকে এটাকে আমি হোয়াইট করে দিলাম। আর ওটা তো রেড সুন্দরই লাগতেছে ব্ল্যাকের উপরে, তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন আপনার যদি মনে হয় যে আইকনটা একটু ঘেঁষে ঘেঁষে হয়ে গেছে, তাহলে আপনি এখন কী করেন, এইটাকে একটু বামের দিকে সরাই দেন, একটু সরাই দিলাম অ্যালোকে দিয়ে। হ্যাঁ, অ্যালোকে দিয়ে সরিয়ে দিলাম। এখন এটা তো একটা গ্রুপের মধ্যেই আছে, এখন গ্রুপের মধ্যে এই লোগোটা এখন আর্টবোর্ডের মিডলে আছে কিনা অ্যালাইনটা ঠিক করে দেন। এখন এটাকে বাইরের সামনে আপনি দেখান, তাহলে আপনি একবার ফ্রন্ট সাইডটা দেখাইলেন, একবার এই ব্যাগ দেখাইলেন, একবার এই ব্যাগ দেখাইলেন, একবার এই ব্যাগ দেখাইলেন। কোনটা পছন্দ তোমার এখন তুমি বলো। এখন এগুলোকে আবার আমরা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে, প্রেজেন্টেশন অনেক পরে, আগে আমরা করব। ঠিক আছে, আগে আমরা ডিজাইন করব। তাহলে এখন আজকে আপনাদের যেটা কাজ হবে, আপনারা প্রত্যেকে নেক্সট দিন এই 4টা টেমপ্লেট নিয়ে আসবেন। একটা থাকবে এরকম হুবাহু, একদম কোনো 19-20 চলবে না, যা আছে তাই বানিয়ে নিয়ে আসতে হবে, হুবাহু বানিয়ে নিয়ে আসতে হবে। ব্যাগ বানাবেন একটা সাদা, একটা গ্রাডিয়ান রেড, একবার একটা ব্ল্যাকের। একবার এখন বায়ার বললো যে না, তুমি গ্রাডিয়ান বাদ দাও, সলিড রেড দেখো আমাকে, তাহলে এটাকে আপনি আর কী করেন, এটাতে আবার আপনি এটাকে ডুপ্লিকেট করেন, ওটা কিন্তু থাকলোই, ডুপ্লিকেট করেন, করে এখান থেকে আপনি কী করেন, ডাবল ক্লিক করে এই রেডটা দেখাই দেন, আর এখান থেকে গ্রাডিয়ানটা ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু গ্রাডিয়ান ক্লিয়ার হয়ে গেল, তাহলে কিন্তু এটা সলিড রেড হয়ে গেল, এখানে কিন্তু আর কোনো গ্রাডিয়ান থাকবে না। এখন মনে করেন আপনি এইভাবে করে একবার সলিড রেড, একবার ব্ল্যাক, একবার গ্রাডিয়ান, একবার হোয়াইট, একবার ফ্রন্ট। ওই লোগোটা দিন। হ্যাঁ হ্যাঁ, সব একই। ও আচ্ছা, তাহলে এইভাবে করে আপনাকে 5টা টেমপ্লেট, 4টা টেমপ্লেট, যেগুলো টেমপ্লেট হয় এটা বানিয়ে দিতে হবে। এবং মজার বিষয়টা দেখেন, আপনার যদি এই একটা জিনিস কমপ্লিট হয়ে যায়, তাহলে পরের ডিজাইনগুলো করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট, আর সময় লাগবে না। কারণ কি, এগুলো তো আপনার সব সেট করাই আছে, রেডি করাই আছে। খালি আমি ওগুলো জাস্ট মনে করেন যে ডিজাইন করবো, শেপ অ্যাড করবো, ওটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, লেখালেখির কাহিনী তো শেষ। আর তো আমাকে লেখা লাগতেছে না, অ্যালাইন করা লাগতেছে না, আইকনের কালার করা লাগতেছে না, কাজ তো আমি প্রথমটাতে করে রাখছি। তার মানে ডিজাইন করা লাগে আমাদের একটা, আর বাকিগুলো আমরা কী করি, মডিফাই করি। একটা ডিজাইন করার পরে বাকিগুলোকে শুধু মডিফাই করবেন, আর সেটাকে বাইরের সামনে প্রেজেন্টেশন করবেন। ঠিক আছে, প্রথমের দিকে এক ধারস্থ আমরা সিম্পল ডিজাইন দেখাইলেন, সিম্পল ডিজাইন দেখা শেষ, এবার চলে যান একটু শেপ টেপ অ্যাড করবেন। শেপ অ্যাড করলেন, আরও যত কিছু করা যায় সেগুলো করে আমরা বায়ারকে দেখাবো। এইভাবে করে আমরা বায়ারকে যতক্ষণ না ওর পছন্দ হয় ততক্ষণ পর্যন্ত